করার উদ্যোগ না নিয়ে আপনি অনশন করে প্রেসার দিতে চেয়েছেন। বিষয়টি আমাদের একটু বলবেন যে আসলে দলের নিবন্ধন পেতে যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল তার সবটা আপনি অনুসরণ করেছেন কিনা, জনাব তারেক রহমান? আমি শরীয়তপুরের একটা উদাহরণ দিচ্ছি। শরীয়তপুরে আমাদের দুটা উপজেলায় তদন্ত করে, সর্বশেষ যে তদন্ত হয়। এবং বাকি উপজেলার তদন্ত কেন হলো না, আমরা সেই উপজেলা নির্বাচন অফিসগুলোতে বারবার গেলাম এবং ওইখানে যে সচিব দায়িত্বপ্রাপ্ত ছিল সেই সচিবকে আমরা বললাম যে বাকি উপজেলাগুলোতে তদন্ত হবে না কেন। উনি বারবার বলছিলেন যে হেড অফিস থেকে, মানে নির্বাচন ভবন থেকে যদি চিঠি না আসে তাহলে আমরা কি করব। তো আমরা পরবর্তীতে ঠিকই দেখলাম যে ওই সকল উপজেলাগুলোতে না দেখানো হয়েছে। তো আমরা ওই অফিসগুলোর ছবি এবং এরকম ভাবে আরো অনেকগুলো আহ, ক্ষেত্র রয়েছে, যেমন পাবনা রয়েছে, রংপুরে রয়েছে। রংপুরে আমাদের সমস্ত উপজেলাতে তারা একবার নেগেটিভ না সূচক রিপোর্ট দেখিয়েছে। তারপরে দিনাজপুরে সবগুলোতে না সূচক দেখিয়েছে, পাবনাতে সবগুলোতে না সূচক দিয়েছে। যেগুলোর ছবি আছে, যেগুলোতে তারা গিয়েছিল, এখানে কয়েকটা ক্যাটাগরি আছে যে আপনাকে যে না লিখবেন। প্রথমত একটা জিনিস দেখা হয় যে কমিটি আছে কিনা, দ্বিতীয়ত সেখানে অফিসের এক্সিস্টেন্স আছে কিনা, তৃতীয়ত হলো সমর্থক আছে কিনা। সমর্থকের বিষয়টি, সমর্থক ভ্যারিয়েবল চেঞ্জ হয়, এখন সমর্থন করছে, পরবর্তীতে সমর্থন নাও করতে পারে। সে বিএনপিতে যেতে পারে, এনসিপিতে যেতে পারে, জামাতে যেতে পারে, আবার নতুন সদস্য আসতেও পারে। যার ফলে আপডেট তথ্যটা নির্বাচন কমিশন গ্রহণ করে। যে আগে যে তথ্য জমা দেওয়া হয়েছে 6 মাস আগে, 8 মাস আগে, সেটার পরিবর্তে আপডেট একটা ইনফরমেশন দিল, সেটা কিছুটা তারা সহনীয় জায়গায় রাখে। কিন্তু অফিসের অস্তিত্বর জায়গাটা একবারে খুবই ফিক্সড, যেটা থাকতে হবে। তো আমাদের সেই অফিসগুলোর ছবি এগুলো আমরা সবগুলো যখন দিয়েছি, তখন তারা নিজেরাই হতবিহ্বল হয়ে গেছে যে এই জায়গায় তো তারাই গাড়ি নিয়ে, সেখানে পাজেরো গাড়ি নিয়ে নামছে। ভিডিওতে দেখা যাচ্ছে তারা কথা বলতেছে, মুচমুচ করে চানাচুর চাবাচ্ছে, কিন্তু বলতেছে তারা অফিস পায়নি। তো এই বিষয়গুলো আমাদের যখন ধরা পড়ছে, ঠিক। তখন আমরা তাদেরকে বললাম। অর্থাৎ আপনার যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল সেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আপনি অনুসরণ করেছেন। আমি এই বিষয়ে বলছি যে নির্বাচন কমিশনের কি কি শর্ত আছে আমাকে পূর্বেই বলা হয়েছে। একটা রাজনৈতিক দল হিসেবে আমি সেই শর্তগুলো কেন পূরণ করার আপ্রাণ চেষ্টা করব না? না না তাই না? না আমার কিছু ঘাট আমার না জনাব তারেক, চেষ্টা একটা জিনিস, পূরণ করা আর একটা জিনিস। আপনি কি ওই পূরণ তো পূরণ করেছেন কিনা? আমি কেন, হ্যাঁ, আমি কেন পূরণ করব না? আমার বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য হতে পারে। যেমন আমার রাজশাহী জেলায় যে দায়িত্বশীল আছে, সে আমাদের এখানে পার্টি অফিস যেটা নিয়েছে, সেই পার্টি অফিসে সে বসে থাকে সব সময়, কিন্তু সে একটা ফটোকপি মেশিন নিয়ে মানুষকে সার্ভিস দেয়, ফটোকপি করে দেয়। তো এখানে একটা ভুল ধরেছে তারা। ঠিক আছে, যে এটা একটা সমস্যা না, হয়েছে। নির্বাচন আমার কমিশনের ব্যাপারটা, জনাব তারেক, নির্বাচন কমিশনের ব্যাপারটা আলাদা থাক। আপনি আমাদের বলেন যে আপনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া মানে সম্পন্ন করতে পেরেছেন কিনা। আমাদের সব মিলে 43টি জেলায় কমিটি রয়েছে, 34টি জেলায় অফিস রয়েছে। নির্বাচন কমিশনের লাগবে হলো 22টি। তারা 22টি তদন্ত করে আমাদের 20টি সঠিক পেয়েছে এবং 2টি সঠিক পায়নি তাদের চিঠি অনুযায়ী। আমার কথা হলো, আমার তো 34টি জেলায় অফিস রয়েছে, তারা আরো অন্য অপশন গুলো গ্রহণ করলো না কেন? ওকে, তারপরে অর্থাৎ আমার আমি যদি আপনার কথা বুঝতে পারি যে আপনি নির্বাচন নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া মানে নিবন্ধন পাওয়ার, সেটা আপনি অনুসরণ করেছেন, তাই তো? জি জি জি। আচ্ছা, এইটা আমরা একটু মনে রাখি যে আপনি নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আপনি অনুসরণ করেছেন। সেই প্রক্রিয়া অনুষ্ঠিত হওয়ার পরও যেহেতু আপনি নিবন্ধন পান নাই, সেজন্য আপনি অনশন করে একটা প্রেশার দিতে চাইলেন। আমাদের প্রশ্ন, এই অনশনটা আপনি একা করলেন কেন? আপনার দলের আর কেউ এতে অংশ নিলেন না কেন? দ্বিতীয় প্রশ্ন আর কি এটা। জি, প্রচলিত ভাবে আমি দেখতাম যে অনেকগুলো রাজনৈতিক দলই নিবন্ধন না পেলে তারা 20 জন, 25 জন, 30 জন এরকম যায়, একটা ব্যানার ধরে মিছিল করে। তারপরে মিছিল করে সেখান থেকে আধা ঘন্টা প্রতিবাদ করে সেখান থেকে চলে যায়, যেভাবে থাকে সেভাবেই থাকে। কিন্তু যেহেতু আমি বাংলাদেশের রাজনীতিতে 18 সালের পর থেকেই, 18 সালের কোটা আন্দোলনে আমি একজন ইনিশিয়েটর, এবং এরপরে অনেকগুলো আন্দোলন, অনেকগুলো জায়গায় আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি আমার স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী আমি এটা করেছি। তো সে জায়গা থেকে আমরা রাজনীতিটা করতে চাই এবং ওই আধা ঘন্টার প্রতিবাদ করে চলে যেতে হবে এটা আমি চাইনি। সেজন্য আমার জায়গা থেকে আমি মনে হয়েছে যে আমি এখানে আমার এমন একটা প্রক্রিয়া খেয়াল করেছি আমি,
যে আমাকে বাদ দেওয়ার একটা চেষ্টা ছিল সব জায়গায়, যেখানে সবগুলো উপজেলা একটা জেলার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে, এটাকে আমাকে ইন্টেনশনাল মনে হয়েছে যে যে আমাকে ছেটে ফেলার একটা সিস্টেম। এবং এখানে আমরা যেন নির্বাচনে, আমাদের কিছু মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, তারা আমাকে বলছে তারেক ভাই এতদিন ধরে আমরা রাজনীতি করছি, আমরা কি নির্বাচনে অংশ নিতে আপনাকে পারবো না এতদিন। জনাব তারেক, আপনাকে ছেঁটে ফেলার জন্য সবাই এত উদ্গ্রীব হয়ে চেষ্টা করবে কেমনে? আপনি কি ভোটের মাঠে অনেক বড় ফ্যাক্টর? আমি ভোটের মাঠে অনেক বড় ফ্যাক্টর কিনা জানি না, তবে 2018 সালে কোটা আন্দোলনের যে প্রাইমারি ইনিশিয়েটর ওটা আমার ছিল। 2024 সালে আমাদের সমন্বয়ক ভাইরা যখন আন্দোলনটা বন্ধ করে দিল, সেই সময় রামপুরা অঞ্চলে কিন্তু আমি আমার সাধ্যমতো আমার ভাই বন্ধু রাজনৈতিক সহযোদ্ধা যারা, তাদেরকে নিয়ে আন্দোলনটা রিস্টোর করার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি আমাদের এটা নাগরিকরা বিবেচনা করবে, ওই অঞ্চলের মানুষরা বিবেচনা করবে। তো এখানে অনেকেরই একটু পেইন লাগে আমাকে মনে হয়, হ্যাঁ, তারা এর এর আমাকে মাথা ব্যথা মনে করে। এর কারণ কি আপনি আসলেই মানে মানে পেইন পেইন দেয়ার একজন লোক, নাকি মানে আপনি একজন প্রতিদ্বন্দ্বী? মানে ব্যাপারটা কিরকম যে না, ধরেন সবাই, আচ্ছা, আচ্ছা আমি আমার যেহেতু অনেকগুলি গুচ্ছ প্রশ্ন করার কথা, আপনি যদি অনুমতি দেন আপনি এইটা একটু আমাকে বলেন তো, যে আপনি একটা রাজনৈতিক দলের সদস্য সচিব, কিন্তু একটা দাবি বা একটা প্রেশার করার জন্য অনশন করলেন আপনি একলা, এইটার কারণটা কি আসলে? আচ্ছা, আমি সেটাই বলছিলাম যে আমরা যদি এই পাশে 100 মানুষ থাকতাম, ওই পাশে নির্বাচন কমিশন নিরাপত্তা রক্ষী রাখতো 50 জন, দুই পক্ষ ঠেলাঠেলি করতো অথবা চাপাচাপি করতো। আমি আসলে এভাবে একটা মব ক্রিয়েট হোক আমি চাইনি। আমি চেয়েছি যে আমি একাই এখানে বসবো, যদি রাষ্ট্রের মানে হলো বিবেচনা হয় যে আমার এই বিষয়গুলো পুনর্বিবেচনা করবে, আমার বিষয়গুলো জানার চেষ্টা করবে। আমার কথাগুলো তারা শুনছিল না, আমাকে বাইরে থেকে ফিরাই দিচ্ছিল, পিএস এর মাধ্যমে বলে দিচ্ছিল নিবন্ধন নিয়ে কোনো আলোচনা হবে না। আমি খুব অসহায় বোধ করছিলাম যে আমার কথাগুলো শুনবে না কেন। আমি কিছু জায়গায় চ্যালেঞ্জ করতে চাই, আমি তাদের মুখোমুখি বসতে চাই যে কোন জায়গায় তারা নেগেটিভ পাচ্ছে, এবং আমি সেটা সুরাহা করতে চাই। আমার যদি ঘাটতি থাকে, তারা যদি কোনো মিস ইনফরমেশন হয় যে আমাকে আমার অফিসে গিয়ে পাইনি, আমি এই বিষয়গুলো ফেস করতে চাই। আমি রাজনীতির জায়গাটাতে আমি আমার অ্যাক্টিভিজম, আমার আপনি লড়াইটা আপনি চালাতে যাতে এটা চাই। মব সৃষ্টি না হয়, একটা ইয়া না হয়, সেজন্য আপনি একলা, আপনি রাষ্ট্রের হ্যাঁ, এবং আপনি রাষ্ট্রের সুবিবেচনার দিকে দৃষ্টি দিয়েছিলেন। জি, এবং দেখুন, ওইখানে আমি যখন বসছিলাম তখন আরো অনেক কয়েকটা সংগঠন আমার দেখা দেখি বসছিল, এবং তারা বিভিন্ন ভাবে মানে হলো দরজা ধাক্কাধাক্কি করেছে, আমার কাছে খারাপ লেগেছে। আচ্ছা। এবং তারা পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে, এটাও আমার কাছে খারাপ লেগেছে। আমি 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 তাদের প্রতিপক্ষ হতে চাইনি, আমি একটা ন্যায় বিচারের জায়গা থেকে ওকে। বারবার প্রার্থনা করছিলাম যে এখানে কোথাও ভুল হচ্ছে, আপনারা জাজমেন্টটা সঠিকভাবে করেননি। ওকে। তো এটা এটা আমার কাছে যেহেতু আমাকে অনেক মানুষ মায়া করে, তাই আমার মনে হচ্ছিল যে আমি লড়াইটা নিজের সঙ্গে করি, ওকে। যাতে করে তারা মায়া করে আমার বিষয়টা এটা বিবেচনা করে। জনাব তারেক রহমান, আপনি এত সুন্দর কথা বলেন, আপনার কথা শুনতেই ইচ্ছা করে, কিন্তু ঘটনা হইতেছে যে আপনি নির্বাচন কমিশনের রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন, কিন্তু আপনি অনশনটা ভাঙলেন হচ্ছে বিএনপি নেতাদের কথায়। বিএনপি নেতারা আপনার কি আশ্বাস দিল? বিএনপি কি আশ্বাস দেওয়ার ক্ষেত্রে, মানে তারা তো ক্ষমতায় নাই, মানে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের কথায় আপনি অনশন কেন ভঙ্গ করলেন? মানে তারা কি আপনাকে আশ্বাস দিল যে ঠিক আছে আপনি অনশন করছেন, আমরা ক্ষমতায় আসলে আপনাকে কোনো কিছু একটা ব্যবস্থা করব, ওরকম কিছু? খুব ভালো বলেছেন। দেখুন, বিএনপি যে সকল নেতৃবৃন্দকে নির্বাচনের জন্য বিভিন্ন আসন ফাঁকা রেখেছে, আমি মনে হয় তাদের আপনার হলো চেক লিস্টের মধ্যে নাই। ঠিক আছে, সুতরাং তাদের কাছ থেকে অনেক বেশি ফেভার চাওয়ার বিষয়ে আমি বারবার বলে আসছিলাম, আমরা একটা মার্কা চাই, যে মার্কা নিয়ে নিজেরা নির্বাচন করতে চাই, আমাদের বন্ধুরা করতে চাই। এবং বিএনপির যে বিষয়টা এনেছেন যে বিএনপি এখানে করে দিবে কিনা, প্রথমত আমি আপনার হলো এখানে খুব করে চেয়েছিলাম যে কোনো রাজনৈতিক দল এসে চাপ সৃষ্টি করে আমার নিবন্ধনটা নিয়ে দেখে, তাই আমি চাইনি। ঠিক আছে, এবং ইলেকশন কমিশন থেকেই বারবার একটা কথা বলেছিল যে আমাদেরও ভুল হতে পারে, আমাদের অফিসাররাও ভুল করতে পারে, তারেক চাইলে আপিল করতে পারে। ঠিক আছে, এই বিষয়টি আমাকে সালাউদ্দিন ভাই প্রথমে এসেই বলে, তোমাকে তো আপিল করার সুযোগ দিয়েছে, তুমি আর কত নিজের কষ্ট দিবা। ঠিক আছে, আর হলো আমি আসলে হতবিহ্বল হয়ে গিয়েছিলাম, সালাউদ্দিন ভাই আসছে, তো আমি তো ওনাকে অনেক রেসপেক্ট করি। তারপরে রাজনৈতিক কারণে অনেক বিষয়ে আলোচনা পরামর্শ ভাইয়ের সাথে হয়,
বড় ভাইয়ের মতো। উনি আসছে, ওনার আশেপাশে যে শক্তিমান মানুষগুলো আছে তারা মুহূর্তের মধ্যে আমাকে উঠে অ্যাম্বুলেন্সে পুরাই দিল আমি বুঝে ওঠার আগেই। ওকে, ঠিক আছে। মানে তো এইটা আমি এইটাও আসলে এইটাও প্রায় বোঝাই গেল। জনাব তারেক রহমান, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসব এবং আমি একটু অ্যাডভোকেট রাজ্জাকের কাছে জানতে চাইবো যে অ্যাডভোকেট রাজ্জাকে, আমি দুই একটা জিনিসের মানে মূল প্রশ্নে যাওয়ার আগে আমি এই বিষয়ের দুই একটা জিনিসের জন্য আপনার সাহায্য চাই। একটা কথা হচ্ছে যে আপনি কি মনে করেন জনাব তারেক রহমান নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তগুলি ছিল সেই শর্তগুলি পূরণ করেছেন, তারপরও তাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই, বা সরি ধন্যবাদ। নিবন্ধন পাইতে দেওয়া হয় নাই? মানে আপনি এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ খালেদ ভাই আপনাকে এবং তারেক। আপনাদের দুইজনের সাথেই আমার এই দেখা হইল মুখোমুখি পর্দায়। তো যাই হোক, আপনার দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। ইনফ্যাক্ট তারেক যে কথাগুলো বলল তার ভিতর সে নিয়ম মাফিক সবকিছু করার চেষ্টা করছে এবং কিছু অফিস তারা ভিজিট করছে যেটা যেভাবে করা দরকার। কোথাও কোথাও যায়নি, আবার কোথাও কোথাও থাকা সত্ত্বেও বলছে যে নো 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 কলাম ফুলফিল করে দিতে তারেকের বক্তব্য। এবং তারেকের বক্তব্যে একটা জিনিস একেবারে পরিষ্কার যে সে দৃঢ় চিত্তে কিন্তু বলতে পারেনি যে আই হ্যাভ ফুলফিলড অল দ্য রিকোয়ারমেন্ট। মানে একেবারে 100% বলতে যা বোঝায় সেখানে সে বলছে যে হয়তো হয় নাই। আর টোটাল বিষয়টাই ইন বিটুইন দ্য ডিমান্ড অফ দ্য ইলেকশন কমিশন এবং তার নিজস্ব প্রস্তুতি দুয়ে মিলে। এখন নির্বাচন কমিশনের শর্ত সে পূরণ করবে। আর যদি এমন বিধান আছে না, নর্মাল কোর্সে যেটা হয়, কারণ আমি তারেকের এই বিষয়টা বেশ অনেকদিন ধরেই শুনতেছি তার এই নিবন্ধন সংক্রান্ত, সেক্ষেত্রে যদি ধরেন কিছু ফুলফিল না করে থাকে তাহলে তাকে টাইম টু টাইম বলা উচিত ছিল যে তোমার এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় নাই, তো তুমি এটা করো। তারপরে সেগুলা বলা উচিত ছিল বা বলে সাধারণত। এখন প্রশ্ন হচ্ছে তারপরে যদি না দিয়ে থাকে এবং যদি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিমান্ড অর রুলস অনুযায়ী যদি কিছু বাকি থাকে যেটা শর্ত পূরণ না করলে দিবে না, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাকে অফিসিয়ালি জানাইছে কিনা আমি জানি না, না জানায় থাকলে জানানো উচিত ছিল যে এই 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 শর্তে একটা নিবন্ধন হয় এবং তার ভিতরে এটা গ্যাপ আছে, সুতরাং তুমি এটা পাচ্ছ না। যদি না পেয়ে থাকে তখন ওই ডিমান্ড, তখন সে যেহেতু অনশনের পথ বেছে নিছে, তার সাথে একটা তার বিনয় প্রকাশ পাইছে যে হ্যাঁ, যে তার রাজনীতি করতে একটা ইচ্ছুক, প্লাস সে একটা রাজনৈতিক দল হইতে ইচ্ছুক, কোন দলের সাথে সম্পৃক্ত হইতে ইচ্ছুক না। সেক্ষেত্রে সে একটা বিনয়ের একটা মানে বিনয় তৈরি করে পেতে চেয়েছে। সে অনেকটা অ্যাডভোকেট রাজ্জাকি, আপনি তো আমি আপনাকে শুনি, আপনি তো রাজনৈতিক বিশ্লেষকও বটে। আপনার কাছে কি এরকম মনে হয় যেহেতু জনাব তারেক ক্রমাগতভাবে এনসিপির বিভিন্ন দুর্বলতা, সেটি উনার কাছে প্রমাণ আছে কি প্রমাণ নাই সেটি আমি জানি না, বলে থাকেন, সরকারের সাংঘাতিক সমালোচনা করে থাকেন, জামায়াত ইসলামের এগেনস্টে একটা অবস্থান নিয়ে থাকেন, সেই জন্য কি উনার নিবন্ধনটা ঝুলে গেল? কারণ উনি যেটা তুলনা দেন যে উমুক উমুক পার্টি আসলে উনার চেয়েও কম অফিস নিয়ে কম ইয়ে করে নিবন্ধন পাইলো, আপনার কাছে কি এরকম মনে হয় যে উনি কি আসলে এনসিপির বিরুদ্ধে ওনার একটা অবস্থান, জামায়াতের বিরুদ্ধে একটা অবস্থান, সরকারের বিরুদ্ধে একটা অবস্থান, এইটার কারণে উনি নমিনেশন পায়, মানে সরি এই যে বারবার নমিনেশন বলতেছি, মানে নিবন্ধনটা পাইলেন না? এটা কিন্তু আমার কাছে, আমি যদি বলি এটা হাইপোথেসিস হবে, কারণ এটা পিওরলি এটা আমার পক্ষে বলা খুবই কঠিন। এই কারণে আমি কি করে বলবো এটা, একমাত্র যেমন ধরেন এই যে আমরা একটা কথা বলি যে জুলাই চেতনা ধারণ করে কারা, ফর এক্সাম্পল এই যে জুলাই চেতনা ধারণ করে কারা, এটা নাম্বার 1 যে ব্যক্তি ধারণ করেন তিনি, নাম্বার 2 এই ব্যক্তি যে ধারণ করেন এটা যারা বিশ্বাস করে। দুইটা ব্যাপার এখানে। আমি যেমন ফর এক্সাম্পল তারেক জুলাই চেতনা ধারণ করে, এটা তারেকের বক্তব্য ধরে নিলাম আমি, সে ধারণ করে। আর ইন এডিশন আমি যদি বিশ্বাস করি যে সে জুলাই চেতনা ধারণ করে, তাহলে দুয়ে মিলে সোনায় সোহাগা। এখন জামাতের কারণে পাচ্ছে কিনা এটা ফিল করবে কিন্তু তারেক, এবং এনসিপির বিরোধিতা করে সেজন্য কিনা সেটা ফিল করবে তারেক, সরকার তার বিরোধিতা করে কিনা
ফিল করবে আপনার পিছনে ডক্টর অ্যাডভোকেট রাজাকে আপনার পিছনে অনেকগুলি বই দেখতে পাচ্ছি। এই আইনের বইয়ের মধ্যে কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটা একটা বড় জায়গা নিয়ে আছে। আমরা যদি দেখি যে পৃথিবীতে আসলে কোইন্সিডেন্স বলে কিছুই হয় না, মানে এমন যদি হইতো যে তারেক সাহেব আসলে এনসিপির সাথে তার অনেক বন্ধুত্ব, জামায়াতের সাথে তার অনেক ভালো সম্পর্ক, তারপর এটা পাচ্ছে না, তাহলে কিন্তু এই প্রশ্ন আলোচনায় আসতো না। কারণ মানে মানে আমরা তো আসলে সার্কামস্টেন্সে দেখতে পাচ্ছি যে উনি শত্রু ঘোষণা করেছেন এবং উনি এক ধরনের বন্ধুত্ব করেছেন বিএনপির সঙ্গে। এইটাতে মনে হয় না যে এই বন্ধুত্বটার জন্য ওনাকে মূল্য দিতে হচ্ছে? এখন আপনি যদি বলতে চান যে তারেকের সাথে বিএনপির বন্ধুত্ব হয়েছে বলেই কি এনসিপি তার উপরে খেপেছে? হ্যাঁ, আমি এরকম বলতে চাচ্ছি, কারণ উনি অনশন করতেছেন, এনসিপির কেউ তো তাকে দেখতে গেলেও পারতেন, সরকারের কেউ তো তাকে, কিন্তু বিএনপির অনেক বড় বড় নেতৃবৃন্দকে আমরা দেখেছি, আমরা এনসিপি বা জামাত ইসলামকে দেখি নাই। আচ্ছা, তার আগে একটা কথা বলে নি, ওটা ছুটে যাবে। মানে আমি বলছি যে ফাইনালি যদি সে যেহেতু তাকে নিবন্ধন দেয় নাই এ পর্যন্ত, তখন তার উচিত ছিল তাদের কাছ থেকে একটা কিছু আদায় করা, যে আপনি কেন আমাকে দিচ্ছেন না সেটা রিটেন ফর্মে দেন। আপনি যদি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কথা বলছেন, সে কারণে বলছি যে ওই ডকুমেন্টসটা যদি সে নিয়ে আসতো, তাইলে সবচেয়ে প্রপার ওয়ে ছিল সেই ডকুমেন্টসটাকে চ্যালেঞ্জ করা বিফোর দ্য কোর্ট। যে আমি যতটুকু বুঝছি নির্বাচন কমিশন কিন্তু তাকে পরিষ্কার করে বলেও না লিখিত, এই কারণে দিচ্ছি না যে এটা কোর্টে চ্যালেঞ্জ করতে। আমি সেটা বলছি, কারণ আমি আপনাকে অতি সম্প্রতি একটা ঘটনা বলি, যে একজনে একটা আর্মস সিজ করছে, আমার একটা বন্ধুর, সে রিটায়ার্ড মেজর, এবং তার আর্মসের ব্যাপারে আমরা একটা রিট করছি সেটা ফেরত দেওয়ার জন্য। ইনফ্যাক্ট সেটা পুলিশ নিল তার কাছ থেকে, অত লম্বা তো বলা যাবে না, নিল, যেভাবেই নিল, একটা ঘটনা ঘটছে, নিল, এবং অস্ত্র গুলি টুলি ছিল না, নিল। এখন পুলিশ তাকে ফাইনালি বলল, হ্যাঁ আপনার কাগজপত্র নিয়ে এসেন, দেখে দিয়ে দিব। কাগজপত্র নিয়ে দিল না, গেল এসপির কাছে, গেল ডিসির কাছে, কেউই এখন দিচ্ছে না, কোনো অফিসিয়াল একটা চিঠিও দিচ্ছে না। আবার একটা জব্দ তালিকাও বানাইলো, কি যে এটা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি। ফাইনালি রিটে যেতে হলো, এখন একটা শোকজ দিছে, শোকজ দিলে তারা এসে বলবে, বলার পর যদি স্যাটিসফ্যাক্টরি হয় দিবে, আর স্যাটিসফ্যাক্টরি না হলে দিবে না। আমি সেক্ষেত্রে মনে করি যে এই যে নির্বাচন কমিশন দিচ্ছে না, সেক্ষেত্রে এটা নিয়েও সে ইচ্ছা করলে হি ক্যান অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট ইফ ইট ইজ এ ফ্যাক্ট। জিএস কেন দিচ্ছে না সেই ডাইরেকশনটা দেন। যে আমি আমার মনে হয় এটা খুবই ভালো একটি পরামর্শ, অ্যাডভোকেট রাজাকে দিয়েছেন, একটা ডাইরেকশন দেন। জি, এই ডাইরেকশনটা নিয়ে এখন উনি যাইতে পারেন, মানে যাইতে পারে। আরেকটা বিষয় আপনি বলছেন যে ওই যে এনসিপির বিরোধী কিনা সে, মানে এনসিপি তাকে তার বিরোধী মনে করে, বিরোধী, হ্যাঁ, উনি সুন্দর করে মিষ্টি ভাষায় সাংঘাতিক অভিযোগ এনসিপির বিরুদ্ধে করেন, মানে সুন্দর করে হেসে মানে কে তারেক করে, হ্যাঁ হ্যাঁ এনসিপি। আচ্ছা, আমি বলি, এখন প্রশ্ন হচ্ছে এনসিপির সে বিরোধী কেন করতেছে সেটাও কিন্তু আমার জানা নাই, আর যে তার পক্ষপাতিত্ব করে সেটাও আমার জানা নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা যদি আমি ব্যক্তিগতভাবে আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমরা কিন্তু জুলাই চেতনায় সবাই বিশ্বাসী, মানে আমরা আন্দোলন করেছি, দলমত নির্বিশেষে আমরা সবাই বলি। আপনি তো আইনের ছাত্র, না আমি সাংবাদিকতার ছাত্র, না না, বাট আপনি আমরা সবাই আইনের নিচেই আছি আর কি, সেই হিসাবে বলতে পারেন। হ্যাঁ, আইনের ভিতরে আছেন এক, আপনি ম্যাজিস্ট্রেসিতে ছিলেন এক, তারপরে আপনি আপনাকে আইন ডিল করতে হয়, এবং সাংবাদিকরা কিন্তু ভালো আইন বোঝে। সেক্ষেত্রে আমি বলছি যে জনের একটা রেপ কেস ফর এক্সাম্পল, ভিকটিম বা আপনি 326 একজন কোপ দিয়ে হাত কেটে ফেলছে, সেই ভিকটিম কিন্তু জীবিত। এখন কোর্টে যদি সেই ভিকটিমও দাঁড়ায়, আর ডকে যদি 10টা আসামি দাঁড় করায়, তখন ভিকটিম যদি বলে যে কে তাকে কোপ দিছে, ভিকটিম কিন্তু বলতে পারে যে কোপটা কে দিছে। যদি দেখাইতে পারে কেন কোপ দিছে, সেটা সেকেন্ড কোশ্চেন। এই যে কোপটা দিছে মিস্টার এক্স, এখান থেকে তার ছুটে যাওয়া খুব কষ্ট, সেই অর্থে বলছি। এখন জুলাই আন্দোলন যারা আমরা করছি, আপনি শুনে নেন, জুলাই আন্দোলন যারা আমরা করছি, সেখানে জুলাই আন্দোলনের যাকে তাড়ানো হয়েছে আন্দোলনের নামে, সে কিন্তু ভিকটিম এবং তিনি কিন্তু জীবিত আছেন। তো শি ইজ অনলি দ্য অথরিটি। উনি যাকে বলবেন যে জুলাই আন্দোলনে কাদের রোল সবচেয়ে বেশি ছিল, সেই বোধহয় জুলাই চেতনার পক্ষের সনদটা পেতে পারেন। না, অ্যাডভোকেট রাজ্জাকে আমি আসলে আপনার এই বক্তব্যের সাথে বিনয়ের সাথে ডিফার করি, কারণ আমরা এই বাংলাদেশেই মানে আপনি যেহেতু আমার একটু ম্যাজিস্ট্রেসি পরিচয় দিলেন, আমরা দেখেছি যে ভিকটিমও
অনেক সময় তার আসল শত্রুকে ফাঁসানোর জন্য অনেক রকম করে সত্য মিথ্যা বলে, মানে ভিকটিম যে সবসময় সত্য বলে ব্যাপারটা ওরকম নাও হইতে পারে আর কি। সেই জন্য আমি এই কথাটা, এই একটা ছোট্ট কেভিয়েট দিয়ে রাখলাম, এই একটা ছোট্ট কেভিয়েট আমিও দিয়ে রাখি ভিকটিম যখন যেমন 164 স্টেটমেন্ট দিয়ে দেয়, দিলেই কাজ হয় না, বাট প্রাথমিকভাবে ভিকটিমের স্টেটমেন্ট দেওয়ার পর ওটার উপরে জেরা আপনি ক্রিমিনাল লয়ার ছিলেন, ডক্টর অ্যাডভোকেট রাজ্জাকি। 164 এর আসলে আমি বাংলাদেশে 164 এর আধা পয়সা দাম আমার কাছে নাই, কারণ এটা 100 বার আপনি তো না তাহলে আপনি তো ওইভাবে বলেন, তাহলে আপনি বাংলাদেশে রাজনৈতিক নেতাদের কোন কথাটার মানে বিশ্বাস করতে পারবেন, আমি বিটুইন দ্য লাইনস দিতে পারবেন, আমি বিটুইন দ্য লাইনস দেখতে চেষ্টা করি, বিটুইন দ্য লাইনস দেখতে চেষ্টা করি, মানে কোন কথাটা কোন ফার্ম ডিটারমিনেশন নিতে পারবেন। ইয়েস, কারণ আমি 53 বছর ধরে আমরা একটা কথা শুনে আসছি, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এই যে শেষ কথা বলতে কিছু নাই, দিস টার্ম ইজ নট অ্যাকসেপ্টেবল। পৃথিবীতে কোনো কিছুতেই শেষ কথা বলে কিছু নাই, ছোট গল্পেও নাই, রাজনীতিতেও নাই, অর্থনীতিতেও নাই, সমাজনীতিতেও নাই, বিবাহ নীতিতেও নাই, প্রেমেও নাই, কোথাও নাই ভাই। এটা আসলে বলা হয়, এটা বলার জন্যই আমি আসছি আপনার কাছে। খালেদ ভাই একটু দ্বিমত করছি আপনার সাথে। আর কোথায় শেষ কথা আছে বলেন আপনার, আর কোথায় শেষ কথা? না আমি একটা কথা বলি, বলি আপনি আপনার ফ্যামিলি লাইফ আছে, আমার ফ্যামিলি লাইফ আছে। দেখা গেল আমার ছেলেকে যদি আমি একটা বিষয় নিয়ে সকালে একরকম কথা বলি, সন্ধ্যা একরকম কথা বলি, পরদিন আর একরকম কথা বলি, আর যদি বলি বাবা শেষ বলতে কিছু নাই, ইট উইল নট বি অ্যাকসেপ্টেড, সিম্পল। সুতরাং আপনি ওইভাবে চর্চা করলে আমি আবার আইনের কাছে যাই। যেমন ধরেন আপনি আপনার উত্তরাধিকারের জন্য উইল করে যান না, সেটা কি শেষ উইল? এই পৃথিবীতে শেষ উইল বলে কিন্তু কিছু নাই, এই পৃথিবীতে শেষ উইল বলে কিন্তু কিছু নাই। আমি বলছি বিধান মোতাবেক করলে সেই উইল থাকে, কিন্তু শেষ উইল বলে কিন্তু কিছু নাই। যাই হোক, হাওয়েভার শেষ উইল বলে কিছু নাই, আমার কাছে শেষ কথা বলেও কিছু নাই সব ক্ষেত্রে। কিন্তু জনাব তারেক, আমি আপনার কাছে আসতে চাই যে জনাব রাজ্জাকি আপনাকে আসলে একটা পথ দেখাইছেন যে আপনাকে আসলে ঠিক কাগজেরও দরকার নাই, কেন তারা কাগজ দিচ্ছেন না সেটাও আপনি চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু সেটা অন্য কথা। কিন্তু আমরা কিন্তু আপনাকে দেখি জনাব তারেক রহমান, আপনি খুবই মানে আমি জানি না আপনার কাছে কতটুকু মানে ফ্যাক্ট থাকে, আপনি ফ্যাক্টে বেস করে কিনা আপনি বলতেছেন, কিন্তু আপনার বলার কথা এরকম বলছেন যে সবাই মিলে হয়তো আপনাকে চাচ্ছে, যে আপনাকে পেইন মনে করতেছে। কিন্তু আমি যদি একটা ছোট্ট উদাহরণ আপনার কাছে জানতে চাই, আপনি যখন অনশন করতেছিলেন, আপনি এই রাষ্ট্রের, এই সরকারের একজন প্রধান ব্যক্তি, যিনি, তাকে আপনি যে ভাষায় আপনি বকাবকি করলেন, গালাগালি করলেন, বা যে ভাষা আপনি তাকে সম্বোধন করলেন, এটা কি ঠিক আছে? মানে ইজ ইট ওকে ফর ইউ জনাব তারেক? জি, অনেক ধন্যবাদ। আমি যখন অনশনে ছিলাম, এটা 134 ঘন্টা, আমি ওই দিন সকালবেলায় আমি অনেকটা নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণটা অনেকটা হারিয়ে ফেলি, এবং শরীর, মস্তিষ্ক, চিন্তার উপরে। এবং এর ফলে আমি শুধু ডক্টর ইউনূস না, ইলেকশন কমিশনের ব্যক্তিবর্গের বিরুদ্ধেও আমি অনেক রাগারাগি করি। এবং যার ফলে ইলেকশন কমিশনার, তারা তো শুধু চাকরি করেন না, তাদের পরিবারও আছে। সেই পরিবারের মানুষগুলো তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে কি চাকরি করো, তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করে। তো সেই পরিবারগুলো অনেক কষ্ট পেয়েছে, এটা আমি বুঝছি। কিন্তু ডক্টর ইউনূস স্যার সহ সামগ্রিকভাবে যে সমালোচনা এসেছে, আমরা জুলাই গণ অভ্যুত্থানে, আমি আপনার অনেকগুলো, এই গণ অভ্যুত্থানে প্রায় 4-5টা মামলার আমি গুরুত্বপূর্ণ আসামি, সেটা অবশ্যই 6-এর মধ্যে সবগুলো আসামিতে 1 নাম্বার আসামিও আছি। কিন্তু এই গণ অভ্যুত্থানে কারাবন্দীদের নিয়ে সরকার একটা প্রোগ্রাম করে, এবং দেখেন আমাকে এতটুকু অপছন্দ করে যে আমাকে সেই কারাবন্দীদের প্রোগ্রামে মিনিমাম দাওয়াতটুকু দেওয়া হয়নি, বা যাওয়ার সুযোগটুকু দেওয়া হয়নি। এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে অনেক ভালো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলেও, ভালো ক্ষতিগ্রস্ত মানে এত বেশি নিপীড়ন হয়েছে, আমার দাঁত এটা কিন্তু ভাঙা, কিন্তু এটা র্যাবের ডিজি ওই সময় ঘুষি মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলে, এবং সেই সময় আমার এই দাঁতটা মানে অর্ধেক ভেঙে যায়। না জনাব তারেক, এগুলি মোটামুটি আপনার মুখে শুনেছি, যে আপনি আমাকে বলেন তো আপনাকে অপছন্দ করার কারণ কি? আপনি তো কারণটা কি? সেটাই বলছি। আমি সার্বিকভাবে যখন ইলেকশন কমিশনে ফেস করছিলাম তদন্ত, তখন আমি মনে হচ্ছিল যে কোনো দৈত্যের সঙ্গে আমি ফেস করতেছি, এবং আমি কোনো মানে বড় এমন একটা দেয়াল আটকায় দেওয়া হয়েছে, যে দেয়ালটা আমার পক্ষে
পার হওয়া সম্ভব না, এবং এটা রাষ্ট্রীয় মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই বাধাটা দেওয়া হচ্ছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। এবং আমি 134 ঘন্টা এখানে বসে আছি এবং কেউ কোনো রেসপন্স করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে না। আমার কষ্ট হচ্ছে, আমার পেটে ব্যথা হচ্ছে, আমার মস্তিষ্কের মনে হলো মানে নিউরন গুলো মনে হয় ছিঁড়ে যাচ্ছে, বাট নো ওয়ান রিসপন্ডিং মি। তখন ওই রাগান্বিত অবস্থায় এই ধরনের একটা স্টেটমেন্ট চলে আসে। ওকে। এরপরেও আমি 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 পরে যখন শুনছিলাম তখন আমার কাছেই মনে হচ্ছে যে এভাবে বলা মনে হয় আমার ঠিক হয়নি। কিন্তু আপনি এনসিপির সদস্যদের বিরুদ্ধে অনেক সময় যারা উপদেষ্টা আছেন তাদের বিরুদ্ধে আপনি যেগুলো অভিযোগ করেছেন সেসব অভিযোগগুলি কি হিয়ারসে, নাকি আপনার কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে? যেমন আপনি উমুক এত টাকা চাঁদা পেয়েছে, চাঁদা নিয়েছে, উমুক এত টাকা খেয়েছে, উনি এইভাবে চাকরি দিয়েছেন, এইভাবে কিন্তু আপনি বলেন। এইটা কি আসলে আপনি প্রমাণ রেখে বলেন, একটা ঝগড়া বাঁধাতে বলেন? বিএনপি, আমি আপনি এই কথাগুলি বললে বিএনপির সুবিধা হয় এই জন্য বলেন? কেন বলেন আসলে এগুলা? আচ্ছা, আপনার হলো যদি এরকম হয় এই সরকার আপনার দীর্ঘদিন থাকতে চায় এবং আমার এই সমালোচনা করার ফলে তাদের দীর্ঘদিন থাকাটা বাধাগ্রস্ত হয়, তাহলে তো বিএনপি লাভবান হবে এবং সেক্ষেত্রে বিএনপি খুশি হবে, হুম খুব স্বাভাবিক। হুম আর যে প্রমাণের কথা বলছিলেন, আমি একটা সুনির্দিষ্ট একটা আইটেম বলি। ওয়াসার যে নিয়োগ প্রক্রিয়া ছিল হুম একটা, সেখানে উপদেষ্টা নাহিদ ইসলামের নাম সুস্পষ্টভাবে লেখা ছিল যে তিনি কয়জনের নাম সুপারিশ করেছেন। আসিফ মাহমুদ তার পিএস এর মাধ্যমে কতজনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন তার সুস্পষ্ট প্রমাণ সেখানে আছে। শুধু তাই না, আমি আরো আরো কিছু সুনির্দিষ্ট বলছি। একজন সচিব আছেন যিনি জেল থেকে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনার হলো তাকে কয়েকশো কোটি টাকার একটা প্রজেক্ট আসিফ মাহমুদ দিয়েছে, ঠিক আছে? এবং আসিফ মাহমুদ দেখেন নিজে বলছে যে এই সময়ে এসে 10 থেকে 20 কোটি টাকা না হলে নির্বাচন করা যায় না। তাহলে সে এখন বলছে ঢাকা 10-এ নির্বাচন করবে। হুম। আমার প্রশ্ন হলো, তাহলে কি তার 10-20 কোটি টাকা সংগ্রহ হয়ে না না, গেছে? এই সে এইভাবে তো অঙ্ক ঠিক মিলে না। আছে, প্রথম কথা আমি বলি, না ওয়াসার অঙ্ক নিয়োগ মিলবে নিয়ে, না। ওয়াসার নিয়োগ নিয়ে আপনি জি, যে কথা বলেছেন যে একজন উপদেষ্টা বা একটা রাজনৈতিক দলের নেতা হিসাবেও যদি আমি চিন্তা করি বা একটা আন্দোলনের নেতা হিসাবে, উনারা কি মাস্টার রোলে 10 জন 20 জন 100 জন লোকের নিয়োগের কথা সুপারিশ করতে পারবেন না? উনারা তো ওয়াসায় যে আমি নিয়োগের কথা বলা হচ্ছে আরেকটা সেগুলি মাস্টার রোল, স্থায়ী চাকরি না, দেখুন, সেই কথাই বারবার বলা, মানে হ্যাঁ, মানে সবচেয়ে বড় আমি দুর্নীতি হিসাবে। সেটাই আপনারা আপনারা অবশ্যই মাঝে মাঝে প্রেস ক্লাবে দেখেন হুম যে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া লোকগুলো চাকরি হুম স্থায়ীকরণের জন্য আন্দোলন সংগ্রাম করে চাকরি স্থায়ী করে নেয়। এটা একটা স্বাভাবিক রাজনৈতিক নিয়োগ যেগুলোকে চাকরিতে স্থায়ী করা হয়। আমি শুধু ওই ওয়াসার বিষয়ে বা এগুলোর বিষয়ে না, আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছিল 78,000 মানুষকে তারা কর্মসংস্থান দিয়েছে, নিয়োগ দিয়েছে। আমার প্রশ্ন হলো যে বিসিএস এর মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যে নিয়োগগুলো হয়, এই গণঅভ্যুত্থানের পরে খুব কমই ফেয়ারলি সেই রিক্রুটমেন্ট গুলো চালু ছিল। তাহলে 78,000 রিক্রুটমেন্ট উনি 3 মাস নিয়োগে, এই সরকার গঠনের প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে উনি বলেছিলেন যে এইরকম ভাবে হুম এই 78,000 নিয়োগ দিয়েছেন। আমার প্রশ্ন, সেটা কোন রিক্রুটমেন্টের মাধ্যমে দিয়েছেন এবং সেই জায়গায় বাংলাদেশের নাগরিকরা তাদের ফেয়ার প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগের অধিকার পেয়েছিল কিনা? ওকে। তবে আমার কাছে মনে হয় জনাব তারেক রহমান, আমরা যদি একজন রাজনীতিবিদ যখন আরেকটা রাজনীতিবিদের বিরুদ্ধে কোনো অভিযোগ করে, নিশ্চয়ই এইটার মধ্যে তার কাছে একটা ফেয়ার, মানে শুধু অনুমান না, তাকে দেখতে না পারা না, মানে তার কাছে একটা প্রমাণপত্র থাকবে। আমরা আগের রাজনীতি তো আর দেখতে চাই না আপনাদের মধ্যে, সেটাও কিছু আপনার তো একটু মনে রাখবেন। আছেই, জি আমি বলছি দেখেন, কিছু কিছু তো দুর্বৃত্তায়ন আছেই। হুম আপনার হলো সে তার আসিফ মাহমুদ তার পিএস কে যখন দুদকে তলব করলো, তার এনআইডি হুম কার্ড লক করলো, ঠিক আছে? তো এগুলো সব তো বায়বীয় না, ওকে। তাই না? এগুলো সবগুলো যদি বায়বীয় বলে দেন তাহলে দুর্নীতির বিরুদ্ধে আর কেউ কথাই বলবে না। ঠিক আছে, আমি একটু অ্যাডভোকেট রাজাকে আপনার আর কাছে এটা কি আর জি এটা কি এক্স্যাক্টলি আপনার হলো একটা লোক ক্ষমতায় আছে, দায়িত্ব পালন করছে, এক্স্যাক্টলি তার বিরুদ্ধে আপনি অকাট্য দলিল, আপনি আপনার হলো পেন টু পেপারস আপনি পাবেন না, ঠিক আছে? অনেক কিছু না পাইলে আমি বলবো না কিছু, সীমে না পাইলে আমি হ্যাঁ এরকম করে কিছু, তাকে দুর্নীতিগ্রস্ত কিন্তু বলবো না আর কি। না 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 কিন্তু যে জিনিসগুলো, যে ছোট ছোট পয়েন্টস গুলো বের হয়ে আসছে, আপনি সেই পয়েন্টস গুলো
নিয়ে আলোচনা করবেন নাকি মানে কাঁথা দিয়ে ঢেকে রাখবেন? না, সেটা তো যেমন একটা আমি ডিসিশন একটা নিতে হবে। অনুষ্ঠানে আমি শুনতেছিলাম যে আপনি বলতেছিলেন যে উমুক যে এত কোটি টাকা খায় দুবাইতে টাকা পাচার করছে সেটা আমি জানি, কিন্তু আপনি আসলে কি জানেন সেটাও যদি আমাদেরকে একটু বলতেন, আহ, দুবাইতে বা অন্য কোনো মানে দেশে, রাইট? না না, আমি আমি আপনাকে বলছি, আমি কোন উপদেষ্টা দুবাইয়ে টাকা পাচার করেছে এই ধরনের বক্তব্য দিইনি, এটা তো অন্য কেউ দিয়েছে। হুম, বেসিক্যালি আরাফ খান অ্যারেস্ট হয়েছে সেই বিষয়ে একটা নিউজ হয়েছে হুম, যে আরাফ খানকে কোন একটা উপদেষ্টা টাকা পাঠিয়েছে বা হুম, টাকা পাচার করেছে, সেটা কিন্তু এই স্টেটমেন্টটা আমি দেইনি, আমি নিউজে দেখেছি, এখনো দেই নাই। ঠিক আছে, তবে আসিফ মাহমুদ এই গণ অভ্যুত্থানের পর পর দুবাইয়ে যান হুম। এবং দুবাইয়ে গিয়ে ওখানে আওয়ামী পন্থী অনেকগুলো নেতার সঙ্গে সেখানে বসেন, আহ, তাদের সাথে মিটিং করেন, তাদের কাছ থেকে স্বর্ণেচের উপহার নেন এবং সেই এই শুভেচ্ছা ফুল নেওয়া দেওয়া এগুলো ছবি আছে, এগুলো ওকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি ভাইরাল হয়েছে সেই সময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো মানে ঠিক আছে জনাব তারেক রহমান, আমি আপনার কাছে আসবো আবার। আমি অ্যাডভোকেট রাজ্জাকের কাছে একটু যেতে চাই। অ্যাডভোকেট রাজ্জাকি, আপনার কাছে যাওয়ার আগে আমি একটা দর্শকদের কাছে একটা জনমত জরিপ চেয়েছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই, এমন মন্তব্য করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম তার কথা আস্থা রাখা যায় কিনা। শতকরা 70% মনে করছেন যে তার কথা আস্থা রাখা যায়, শতকরা 30% মনে করছেন তার কথা আস্থা রাখা যাচ্ছে না। 29,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমি একটু অ্যাডভোকেট রাজ্জাকি আপনার কাছে জানতে চাইবো যে জুলাই সনদ নিয়ে অনৈক্য, গণভোট নিয়ে ভিন্ন মত, চলমান সংবিধান নাকি নতুন সংবিধান, এসব বিষয় যে ঝুলে আছে এগুলি নিয়ে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত ঐক্যমত তৈরি করতে পারলো না কেন? জাতীয় ঐক্যমত কমিশন কেন হাল ছেড়ে দিয়েই বলা যায় বিদায় নিল? সার্বিকভাবে বিষয়টি কিরকম ভাবে দেখছেন বা কি দেখছেন আপনি? আমাদের আরো একটা প্রশ্ন আছে, আপনি যদি একটু সংক্ষেপে না, উত্তর আপনি তো দিতেন। জি। একবারে তো অনেকগুলো প্রশ্ন করলেন যে হুম, হুম। মানে এই সংবিধান না কোন সংবিধান। জি, জি। আহ, বিষয়টা হচ্ছে, আমি সিম্পল আপনাকে যদি বলি, বর্তমান সরকারটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, হুম, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারটা আমার চেয়ে আপনি ভালো বোঝেন, হুম, বারবার বলি বিকজ আই পেইং ফুল রেসপেক্ট টু ইউ, যে আপনি ভালো বোঝেন অন্তর্বর্তী সরকার হলো একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর হুম, মাঝখানের সময়ের যে সরকার। হুম, এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 2 দিন থাকুক আর 2 বছর থাকুক, পূর্ণাঙ্গ সরকার। এবং এই পূর্ণাঙ্গ সরকার, যার কথাটা কিন্তু আবার আমাদের যে সংবিধান যেটার কথা বারবার আমরা বলি, সেই সংবিধানের ভিতরে কিন্তু এখন এই মুহূর্ত পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বলতেও কিছু নাই, তত্ত্বাবধায়ক সরকার বলতেও কিছু নাই। সুতরাং উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করতেছেন। যে সরকারের কথা বর্তমান সংবিধানটা এক্সিস্টিং সংবিধানে বলা নাই, সে তো ওইটা অপারেট করতে পারবে না। কিভাবে পারবে, কিভাবে চালাবে সে? কোনো ওয়ে নাই। হুম। আমরা এখন এখন করব, আসেন, আমরা কেউ এখন করব, পরে ঠিক করে নিব, তাহলে হবে না অন্যান্য বারের মতো? না না, আপনি 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 অন্যান্য বার মতো সেটা আরেকটা, সেই ওখানে যে যাবেন ওই পর্যন্ত, হুম, আপনি তো পার্লামেন্ট পর্যন্ত যাবেন। হুম, এই যে পার্লামেন্ট তো যাবেন, হুম, সেটার জন্য আপনার একটা কাগজ হইলেও বানিয়ে নিতে হবে। তারপরে যান, যাওয়ার পর আপনি সংবিধান কি করবেন না করবেন পরের কথা। হুম, আমি তো ওই সংবিধান, দেখেন খালেদ ভাই, হুম, হুম, আমি এই কথাগুলো অনেকবার বলতে, যেমন আমরা 3জন এখন কথা বলতেছি, হুম, এটা কিন্তু অন এয়ার চলে যাচ্ছে, তাই না? হুম, হুম, হ্যাঁ, আচ্ছা, এখন আমার রুমে অন্য একটা লোক যে এটার সাথে সংযুক্ত যদি না হইতে পারে, হুম, সে কথা বলতে থাকলে তো অনিয়ারে যাবে না। হুম, হুম, অর্থাৎ অর্থাৎ আপনাকে গাড়িটা চালাইতে হলে গাড়ির ভিতরে ঢুকতে হবে। হুম, ওই সংবিধানটা চালাইতে হলে ওই সংবিধান চালানোর অধিকারী একমাত্র নির্বাচিত প্রধানমন্ত্রী। হুম, এবং ইউনূস সরকার কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি, হুম। উনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে আপনি শপথ মনে হচ্ছে যে নিয়েছেন। 106 যথেষ্ট না উনার কার্যক্রম পরিচালনার জন্য? না না, 106-তে বলা হয়েছে কি, 106-তে তাকে বলা হয়েছে যে এরকম একটা সাংবিধানিক শূন্যতা বা হুম, একটা সংকট, সেক্ষেত্রে একজন মানে একটা অন্তর্বর্তী সরকার নিয়োগ দেওয়া যেতে পারে, হুম। সেই সুপারিশ। কিন্তু এই নিয়োগ দেওয়ার এবং পর সকল ক্ষেত্রে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত হইবেন? না না, সকাল অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর কি স্থলাভিষিক্ত হবেন বলা আছে? না, এটা তাহলে কি সে, এটা ইমপ্লাইড মিনিং, এটা তো বলা থাকবে। না না, মানে সরকারটা মিনিং কেমনে আপনি চালাবে? ধরলে, সরকারটা কেমনে আপনি চালাবে? অন্তর্বর্তী, আপনি মিনিং ইন্টারনাল আপনি ধরে নিলে আমি কি করব? হুম, আপনি শব্দটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, হুম। এটার মিনিং আমি সংবিধানের প্রধানমন্ত্রী কিভাবে ধরবো তাকে? কারণ আপনি আর যদি তাকে বলতেছেন যে প্রধানমন্ত্রী ধরি, অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণাঙ্গ সরকার, সেইভাবে ধরবো? পূর্ণাঙ্গ সরকার, এবং সেই জন্য সে সব সরকার সিদ্ধান্ত প্রধান নিতে লাগবে পারবে। একটা। সরকার, না না, উনি তো সরকার প্রধান। ওকে। এবং আর একটা নির্বাচিত সরকার, উনি সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর সকল ক্ষমতা এক্সারসাইজ করবেন, অসুবিধা কি?
আমি প্রধানমন্ত্রীর কথা তো আনতেছিই না। ওকে, উনি তো অতি নিছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে। উনি তো প্রধানমন্ত্রী কিভাবে হবেন? যদি তাকে আপনি প্রধানমন্ত্রী সবাই মিলে বানায় দেন, তাহলে সংবিধানে ঢুকে যাক, 29 সাল পর্যন্ত থাকুক। এটা হবে? না হবে না। এটা হবে? উনি যখন যেহেতু হবে না, জি, যেহেতু মানে হবে না, উনি পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকার ওত নিছেন আচ্ছা, অন্তর্বর্তী সরকার হিসাবে। আমার এবং এবং আমার উনি দর্শকদের জন্য অ্যাডভোকেট রাজাকে, আমার এবং জি। আমার দর্শকদের জন্য আমি এটা একটা ছোট ভাঙা বলি। আপনার কাছে কি মনে হয় যে প্রধান উপদেষ্টা সরকার প্রধান হিসেবে যে পাওয়ার এক্সারসাইজ করেন, এইটা প্রধানমন্ত্রীর চেয়ে কিছু কম? হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী আনবই তো না, প্রধানমন্ত্রী নাই আমার। তো প্রধান আমি তার উপদেষ্টা সাথে হিসেবে, compare প্রধান করবো উপদেষ্টা কেন? হিসাবে উনি যে যে কাজ করতে পারবেন, সেইটা কি উনি জি। সরকার প্রধান হিসাবে উনাকে কোনো কাজ করতে কি উনাকে বার দেওয়া হয় বা কমাই দেওয়া হয় যে না তুমি অন্তর্বর্তীকালীন না, না, সরকারের প্রধান, উনি তুমি এইটা ওনাকে পারবা না? 12 না, উনি 12 দেওয়া হচ্ছে না, কমাও দেওয়া হচ্ছে না, উনি করছেন, এবং উনি যে করছেন সেটা সবাই মেনে নিচ্ছেন। যেমন ধরেন, আপনি ওই সংবিধানে যদি যান, তর্কের খাতিরে বলছি, সংবিধানটায় বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। না, এগুলো- কোনো কারণে যদি না হয়, তাহলে আরো 90 দিন, আপনি 180 দিন পাবেন। তাহলে যেদিন নিউজ সাহেব আসলেন, আসার পর যখন উনি বলছিলেন অল্প সংস্কার হলে, সংক্ষেপে বলি, অল্প সংস্কার হলে ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন, আর বেশি সংস্কার হলে জুন 26-এর মধ্যে নির্বাচন, তখন কি আমরা বাংলাদেশের ব্যক্তিরা, রাজনীতিবিদরা কেউ কি প্রশ্ন করছিলাম যে আপনি অতদূর কিভাবে যাবেন? আপনি তো সংবিধান মোতাবেক সর্বোচ্চ 180 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন। আমরা কি কেউ ভয়েসটা রেজ করেছিলাম? না, কিন্তু আমার মনে পড়ে কিন্তু না। অ্যাডভোকেট আমার রাজা কি, মনে পড়ে না। আমার কাছে কি মনে হয় ফেব্রুয়ারি 2025-26-এ যখন আমরা নির্বাচন দিব, যখন একটা পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টের মধ্যে আমরা ভূতাপেক্ষ এইটাকে কার্যকর বলবো যে উনাকে এই কয়দিন এই জন্য থাকতে হয়েছিল, এই জন্য এটা সিদ্ধ, এবং এটা সংবিধানে কোনো অসুবিধা আমি দেখি না। ঠিক আছে, আপনার তর্কের খাতিরে আপনাকে আমি আপনার জবাবটা দিচ্ছি। জি। আমরা তো এটা জুলাই সনদ করেছিলাম, তাই না? জুলাই সনদ, আরে সরি, জুলাই সনদ না, জুলাই ঘোষণাপত্র। রাইট। জুলাই ঘোষণাপত্র, আমি এটা বারবার বলে আসছি, এখনো বলছি আপনার সামনে, জুলাই ঘোষণাপত্র যেটা আমরা করলাম, সেটার ভিতরে তো এই সরকার আমরা একটা মেয়াদ দেই নাই তো। আমরা তো দিতে পারতাম যে এই সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত হবে, নাম্বার 1। নাম্বার 2, এর ভিতরে উনি একটা ইলেকশন কমিশন নিয়োগ দিবেন। নাম্বার 3, এর ভিতরে উনি একটা নির্বাচন করে চলে যাবেন। পারতাম তো, এখনো দেওয়া যায় জুলাই ঘোষণাপত্র সংশোধন হিসাবে। কেন দিচ্ছি না? না দেওয়াতে কি অসুবিধা হয়েছে? আপনার মেয়াদ দিত না, আপনি কিভাবে নির্বাচন? না, আপনি মেয়াদ নাই তো, আপনি মেয়াদ নাই তো বলতেছেন, কিন্তু এটা একটা বিশেষ অবস্থা, পরবর্তী সরকার না আসা পর্যন্ত এই সরকার প্রধানকে কন্টিনিউ করতে হবে। এটা তো হচ্ছে মানে আপনি যদি সংবিধানটাকে ভাঙতে থাকেন পরমাণুর মতো, কিন্তু কোথাও একটা গিয়ে তো আপনার থামতে হবে আসলে। সেটাই বলছি, যদি তাই হয়, আমি তো এডমিট করতেছি, সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিতেছেন, এইগুলো সব অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক, অর্থাৎ উনি ওই সংবিধানের বাইরে, উনি ওই সংবিধানে ঢুকতে পারছেন না, আপনি ঢুকাইতে পারবেন না, ওনার নাম ওখানে নাই, আপনি তাকে কিভাবে ঢুকাবেন? সুতরাং উনি এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, ওনার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক, ওটা ওনার মাথা থেকে আসতেছে। আপনি এটারে বায়বীয় বলতে পারেন, অলিখিত বলতে পারেন, হোয়াটএভার ইট ইজ, সবাই যখন মেনে নিচ্ছে ওটাই সংবিধান। হ্যাঁ, ঠিক আছে। না, আমিও তো সেটাই বলতেছি, কিন্তু আপনি এটাতে কি সমস্যা দেখতেছেন? মানে আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমি সমস্যা দেখতেছি কোন জায়গায়, সেটা বলি। আমি সমস্যা দেখতেছি, আর সবাই বলতেছে ওই সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে, ওই সংবিধান মোতাবেক হচ্ছে। যখনই আপনি ওই সংবিধানে যাবেন, তখনই তার নির্বাচনী সময় পার হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, ওই সংবিধান মোতাবেক যদি প্রথম 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলে থাকি, যে দেয় নাই, অথচ যে ইলেকশন কমিশন যে তার নিয়োগই হয়েছে কিন্তু 21 নভেম্বর 2024-এ, অথচ তাদের ওই সংবিধান মোতাবেক নির্বাচন দেওয়ার কথা 90 ডেজের মধ্যে হইলে 8ই আগস্ট 2024 থেকে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল। না, এই যে এই নির্বাচনটা সংবিধান মোতাবেক হইতেছে, এই কথাটা তো হচ্ছে 10টা কথার একটা কথা। আমি তো শুনতেছি এই নির্বাচনটা হইতেছে একটা জরুরি প্রয়োজনে, এই নির্বাচনটা হইতেছে জুলাই আগস্টের একটা অভ্যুত্থানের ফলে একটা অদ্ভুত অবস্থায়। এখানে শোনাশুনি ব্যাপার না, এটা রাষ্ট্র, কিন্তু হ্যাঁ, রাষ্ট্র, এটা কোনো সমিতি না যে আমি চালাই নিলাম। আপনি এটাকে এভাবে চালাই নিতে পারবেন না। এখন আপনি যদি গোজামিল দিয়ে নিয়ে যান, হ্যাঁ, নির্বাচন একটা গণঅভ্যুত্থানে তো আপনার অনেক গোজামিল দিতে হইছে এমনিও। এই তো একটা গণঅভ্যুত্থানে তো আপনাকে গোজামিল দিতে হইছে। আমার তো গোজামিলের প্রবলেম নাই, আমার তো গোজামিলের প্রবলেম নাই। না,
আপনি গোদা মিলে প্রবলেম নাই মানে কি? তাইলে তো আপনি বলতে পারেন প্রথম যে এই আপনি আমাদের দেশে আরো অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, বেসামরিক অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমরা কি কোনো অভ্যুত্থানের পরে দেখছি এরকম যে বায়তুল মোকাররমের ক্ষতি পালায় যায়, যার পিছে লক্ষ না না, সেটা লক্ষ তো লোক আরেকটা নামাজ কথা হলো, পড়েছে? সেটা তো আরেকটা কথা না হলো। না না না, কেন আপনি বলবো না? আপনি আপনারা আমাদের situation- দেশে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে আমি কি বলি- হয়েছে আপনারা আমি মনে করাই দেই। আমাদের এই আচ্ছা। অভ্যুত্থানের পরে কে সরকার চালাবে এবং এই সরকার চালানোর পরে কি হবে সেই এক ব্যক্তির জন্য সংবিধান চেঞ্জ হয়েছে। বলেন কার? শাহাবুদ্দিন সাহেবের জন্য সংবিধান চেঞ্জ হয়েছে, উনি রাষ্ট্রপতি থেকে আবার প্রধান বিচারপতিতে গেছেন। আচ্ছা, সেখানে আসছি আমি। শাহাবুদ্দিন সাহেবের শুধু একটা মাত্র পার্ট ছিল যে উনি আবার পূর্বের পদে ফেরত যাবেন, এইটুকু অসাংবিধানিক। বাট তাকে যে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিছে, তার কাছে ক্ষমতা হস্তান্তর করছে, সব সাংবিধানিক। না না, সব সাংবিধানিক, সব সাংবিধানিক। শুধু তাকে ফেরত যাওয়াটা, শুনেন, ফেরত যাওয়াটা কেন? ফেরত যাওয়াটার সাথে আমার রাষ্ট্রের কোনো হ্যাম্পার হয় না। 3 দলীয় রূপরেখা, সমস্ত রাজনীতির একত্রে আচ্ছা ঠিক আছে ওনাকে ফেরত দেওয়া যাবে। আমাদের দেশের আমি এবার এই সিচুয়েশন মিলাই, জনাব রাজ্জাকী সাহেব আপনি দেখেন, আমাদের প্রধানমন্ত্রী পালায়ে গেছে, সরকার প্রধান এখন কে হবে? সুপ্রিম কোর্টের থেকে জিনিসটা জানতে চাওয়া হয়েছে। সরকার প্রধান হবেন প্রধান উপদেষ্টা, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, তিনি হচ্ছেন অমুক লোক হবেন। এই একটু জায়গায় সংবিধানের ব্যত্যয় হয়েছে, এটা আবার পরে সংবিধানে ঠিক করেও নেওয়া যাবে। এটা এমন কিছু জিনিস না। নির্বাহীর দায়িত্ব পালন করবেন জি, প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন। হ্যাঁ, রাষ্ট্রের প্রধান নির্বাহী পার্থক্য কি? প্রধানমন্ত্রীর দায়িত্ব আর প্রধান নির্বাহীর দায়িত্ব। আপনি তাহলে আপনি ইউনূস সাহেবকে কি প্রধানমন্ত্রী বলতে চান কিনা? আমি প্রধান উপদেষ্টাই বলতে চাই, নামে কিছু আসে যায় না। উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আপনি প্রধানমন্ত্রীর জায়গায় ঢুকাবেন কেমনে তাকে? ঢুকাইতেছি তো। উনি সরকার প্রধান, আপনি রিভলভারের বক্সে পিস্তল ঢুকাবেন কেমনে? না না না, তো আপনার সাথে তো আমি আইনি কূটতর্কে আমি যাব না, কিন্তু আপনি আমাকে এই কথা বলেন, দিস ইজ নট কূটতর্ক। আপনি আমাকে বলেন, আমি তো একটা সরল প্রশ্ন করছি যে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা কোন প্রধানমন্ত্রী থেকে কম কিনা? প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী? কোন প্রধানমন্ত্রী, বাংলাদেশে যত প্রধানমন্ত্রী হয়েছে তাদের কারো থেকে কম কিনা? না 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 না, আপনি অন্য প্রধানমন্ত্রী টানবো কেন? এটা তো বায়বীয় বিষয় না। আপনি যখন তুলনা করেন আপনি তো একটা, হ্যাঁ, সরকারের প্রধান নির্বাহী, প্রধানমন্ত্রীও সরকারের প্রধান নির্বাহী। সরকার প্রধানমন্ত্রী নির্বাচিত সরকার প্রধান, আর ইউনূস সাহেব হইলেন 106 ধারার বিধান মোতাবেক, জনগণের ম্যান্ডেট মোতাবেক প্রধান নির্বাহী সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আমি অবশ্য আচ্ছা, আমার নাম রাজ্জাকী, আমার নাম মহিউদ্দিন বললে কাজ হবে? না না, সেইটা তো নামের ক্ষেত্রে ঠিকই আছে, মানুষের ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু সরকার আপনি একজনকে বলবেন তিনি হচ্ছে প্রধান নির্বাহী। আমি তো বুঝি আমি আপনাকে বলি সরকার প্রধান হিসাবে উনি কি পারেন না, যেটা মানে প্রধানমন্ত্রী হইলে তিনি পারতেন। আপনি বলেন তো কি পারেন না ডক্টর ইউনূস সাহেব? আপনি যেহেতু সে পূর্ণাঙ্গ সরকার এবং সরকার প্রধান, সুতরাং সংবিধান মোতাবেক, অর্থাৎ কোন সংবিধান? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান মোতাবেক উনি ওনার মতো সব পারেন, যে কারণে উনি 26 ফেব্রুয়ারি নির্বাচন নিতে পারছেন এবং সবাই মেনে নিতে বাধ্য হয়েছে। আমার মনে হয় আলোচনাটা এখানে টু বি কন্টিনিউড রাখতে পারেনি যে 90 দিন বা 180 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ওকে, এটা কেউ বলতে পারেনি। ওকে, আমরা টু বি কন্টিনিউড আলোচনাটা আপনি এখন যদি এইটা একটু বলতেন ছোট করে, যে জাতীয় ঐক্যমত্য কমিশনকে কি আপনার কাছে মনে হয়েছে হাল ছেড়ে দিয়েই বিদায় নিল? মানে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারলো কিনা? জাতীয় ঐক্যমত্য কমিশন যেটুকু করেছে আমি দেখেছি, সেখানে বলা হয়েছে এরকম যে ফাইনের যেদিন স্বাক্ষর হলো, স্বাক্ষরের পর আমরা এটাও শুনেছি যে সরকারের সাথে সরকার প্রতারণা করেছে কোন রাজনৈতিক দলের সাথে, এ কথাও শুনেছি। আবার ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট সহ সমস্ত একটা মতামত দিয়ে গেছে সরকারের কাছে। মিন্স ঐক্যমত্য কমিশনের প্রধান যে একই ব্যক্তি, ঐক্যমত্য কমিশনের প্রধানও এবং আবার রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহী। সুতরাং এইটা যখন তার কাছে দিয়ে দিচ্ছে, তখন ঐক্যমত্য কমিশনের দায়িত্ব শেষ হয়ে গেছে। তারপরে তারা চলে গেছে, এখন কি দায়িত্ব শেষ করে চলে গেছে না ঘুরতে গেছে না আবার আসবে, সেটা তাদের ব্যাপার, কিন্তু তাদের দায়িত্ব শেষ করেছে। এখন আসেন, দায়িত্ব শেষ করার পর যখন একটা প্রশ্ন আসলো যে নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল এগুলা পরে ছিল না, এই যে তাকে প্রতারণা বলা হয়েছে, সরকারকে বলুক, এটা তারা বলতে পারে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে।
ঐক্যমত্য কমিশনরে যখন প্রতারক বলা হইলো, সরকারকে প্রতারক বলা হইলো, তখন কি করবে সে? তখন সরকার দুইটা অপশন বেছে নিল। দুইটা অপশন মানে কি, যে আমি তাহলে আপনাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি। আপনার কেউ কেউ বলছে এটাকে আলটিমেটাম যদি ধরে, সেটা তাদের, এই যে ধরার ব্যাপারটা যার যার, উনি বলছেন আপনার একটা সিদ্ধান্ত দেন, না দিলে ফাইনালি সরকার সিদ্ধান্ত দিবে। এখন পাশাপাশি আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন রাজনৈতিক বড় দলগুলো যখন সব কথা তোলে যে সরকার প্রতারণা করছে তাদের সাথে, এই খোলা আকাশের নিচে 18 কোটি লোকের প্রেজেন্সে সোশ্যাল মিডিয়ায় দেখেছে প্রতারণা করেছে, তো যে সরকার প্রতারণা করে সেই সরকারের অধীনে নির্বাচনে গেলে সে যে নির্বাচনের ভিতরে প্রতারণা করবে না তার কি নিশ্চয়তা আছে? তো আমার সাথে যখন ওপেন প্রতারণা করলো, তখন আমি মনে করি প্রতারক সরকারের অধীনে নির্বাচনেই তো যাওয়া উচিত না। মানে আর কি অপশন আছে যে এখন নির্বাচনে না গেলে প্রতারক সরকারের অধীনে নির্বাচন না গিয়া কি অপশন আছে সেটা তো অন্য কথা। প্রতারক সরকারকে আরো 2 বছর থাকতে দেওয়া উচিত, তাই না? আমি একদিনও না, সরাই দিতে হবে তাকে। সরাই দিয়ে আপনি সরকার কই পাবেন? সবই তো সব। তাইলে আমাদের দায়িত্ব কি ছিল? 7টা মাস যখন আমরা একে একে বসলাম, 100% ব্যর্থ সরকার, এনজিও সরকার, তাকে দিয়ে কোনো কাজে লাগবে না, আমাদের ব্যর্থ। কিন্তু আমরা কি ঐক্যমত্যে যেতে পেরেছিলাম? না, আমাদের কাছে সরকার ব্যর্থ হইতে পারে, কিন্তু সেইটাই আমাদের কাছে বেস্ট চয়েস ছিল আসলে সেই মুহূর্তে। আমাদের কোনো উপায় ছিল না, কারণ হচ্ছে যে একটা দেশের সরকার পালায় গেছে, আমাদের কোনো উপায় ছিল না। ডক্টর ইউনূস আমাদের একমাত্র উপায়। ইয়েস, এই সরকার যে আমাদের কাছে বেস্ট অপশন ছিল, এবং এই সরকার যে একেবারেই গ্রহণযোগ্য নয়, এই দুইটার মেয়াদ কখন বুঝলাম আমাদের বেস্ট অপশন? কখন বুঝলাম যে এটা আমাদের বেস্ট অপশন, এবং কখন বুঝলাম এই সরকার আমাদের কিন্তু অযোগ্য? আমরা মনে করছি এই সরকার আমাদের বেস্ট অপশন ছিল, পাশাপাশি আমরা এও মনে করছি এই সরকারকে ইলেকশন দিতে হবে, এবং এই সরকার ইলেকশন দিতে সময় নিজে ইলেকশনে দাঁড়াবে না, এটুকুই আমাদের চাওয়া ছিল। কারণ শেখ হাসিনা গত কয়েক বছর ইলেকশন করছে, নিজে ইলেকশনে দাঁড়ায়, তার জন্য ইলেকশন সুষ্ঠু হয় নাই। আমরা এরকম একটা সরকার চাইছিলাম যে নিজে ইলেকশনে দাঁড়াবে না, দাঁড়ায় একটা ইলেকশন দিবে। আমরা বিভিন্ন রকম ওকালতি পেঁচে পড়ছি, আজকে এইটা কালকে সেইটা, ইলেকশন বারবার পিছায় গেছে, এটা আমরা চাই নাই। এই হচ্ছে সহজ। এটা পড়লো কিভাবে? আচ্ছা, আপনি যদি মহিউদ্দিন ভাই প্রতারিত হন আমার কাছ থেকে, হ্যাঁ না, আমি প্রতারিত শব্দটা ইউজ করব না, আমি বলবো যে অযোগ্যতা, অসমানতা। হ্যাঁ, আমি তারেক সাহেবের কাছে আসবো। জি, হ্যাঁ, আমরা বলি, তারেক যদি আমার কাছে প্রতারিত হয়, কথার কথা বলছি, প্রতারিত হইলে এটা কি তার কোয়ালিটি যে আমাকে প্রতারণা করছে রাজ্জাকি সাহেব, নাকি ডিসকোয়ালিফিকেশন? আপনি বুঝতে পারবেন না কেন যে আপনার সাথে প্রতারিত হচ্ছে? না, আমি বুঝতে পারি না তা কিন্তু না, মানে আমি প্রতারিত হইলে আমি বুঝতে পারতাম, কিন্তু প্রতারণা শব্দটা আপনি ব্যবহার করতেছেন, আমি ব্যবহার করতেছি না। তারেক সাহেব কি ব্যবহার করতেছে, তারেক সাহেব কি করতেছে সেটা তারেক সাহেবের কাছে একটু জানি। জনাব তারেক, আপনি এই তারেক সাহেবকে আমি বলছি। হ্যাঁ জি, জনাব তারেকের কাছে একটু শুনি। জনাব তারেক এখানে বলতে চাইতেছিলেন, জনাব তারেক আপনি বলেন। জি জি, আমরা দেখেন, আমরা তো ভোটাধিকারের জন্য লড়াই করেছি শেখ হাসিনার সময়ে, যে আমাদের এটা হচ্ছে না। যিনি সরকারে থাকবেন তিনি আবার এমপি নির্বাচনে যাবেন, এবং তিনি সরকারে থেকেই তিনি নির্বাচনের আয়োজক এবং তিনি এমপি প্রার্থী। এটাই তো সমস্যা ছিল। তো এই কাজটা তো এই সরকারও করছে, তারা নিজেরাই এমপি হওয়ার জন্য খায়েশ জ্ঞাপন করছে, এবং এখানে বিএনপি করছে না। তো জনাব তারেক, আপনি খায়েশ জ্ঞাপন করছে না তো? না, উনারা পদত্যাগ করে নির্বাচন করবেন। আমরা তো শেখ হাসিনাকে, যেমন আমার মনে আছে, আমি শেখ হাসিনাকে বলছিলাম যে আপনি চেয়ারটা ছাইরে নির্বাচন করেন, দরকার হলে শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানান। ওইটাও উনি করেন নাই, কিন্তু প্রধানমন্ত্রী থেকে ইলেকশন করছে। কিন্তু আপনি মনে করে থাকেন, একটু বলি না, দেখুন, আপনার এই সরকার গঠিত হওয়ার সময় বিএনপি করা একটা লোক কেন এই সরকারে অংশ হয়নি, বা জামাত করা একটা লোক সরাসরি এই সরকারে কেন পার্ট হয়নি? ঠিক একইভাবে যারা এই যে ছাত্র উপদেষ্টারা আছে, আপনি বলতে পারেন জুলাই গণঅভ্যুত্থানের কারণে তাদেরকে এখানে সুযোগ দিতে হবে, কিন্তু তারা তো ওই ধরনের একটা কমিটমেন্টেই ছিল। বা আমাদের কোনো ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার, তারা কি কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করতে চেয়েছে? বা এখানে ধরেন আসিফ মাহমুদের ক্ষেত্রে আপনি মেনে নিচ্ছেন, নাহিদের ক্ষেত্রে মেনে নিচ্ছেন, অথবা বিএনপি জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য বলতে চান না, ছেলে 2-3টা নির্বাচন করবে, করুক, বাট এটা তো একটা নীতি বহির্ভূত কাজ। ওইখানে যদি সাক্ষাৎ সাহেব অথবা আসিফ নজরুল স্যার যদি বলে আমি পদত্যাগ করে নির্বাচন করব, অথবা প্রধান উপদেষ্টা যদি বলে আমি পদত্যাগ করে নির্বাচন করব, ঠিক আছে, সেগুলো কতটুকু মানানসই? আপনি ক্যাটাগরি করে ফেলছেন যে অল্প বয়স্ক উপদেষ্টা হলে সে নির্বাচন করতে পারবে, আর বেশি বয়স্ক উপদেষ্টা হলে সে নির্বাচন করতে পারবে না। জনাব তারেক, আমি একটা কথা বলি, বাংলাদেশের মানুষ নির্বাচন
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বাংলাদেশের যে কোনো মানুষ, এই দাবি কিন্তু আমরা কখনো করি নাই। আমরা বরাবর দাবি করছি আপনি ইলেকশন করেন, চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করেন। এখন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া হোক আর ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, ওনারা যদি চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করেন আপনি তাদেরকে কেন দোষ দিবেন? চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করবে তো। শুনেন, এই সরকারটা আসলে ওই আপনার কোন রাজনৈতিক সরকার হিসেবে রাজনৈতিক প্রতিনিধিরা এই সরকারটা গঠন করেনি। যারা রাজনীতি করবে তারা এখন যদি এই জায়গাতে, এবং সে যদি দেখেন সে রাজনীতি করার উদ্দেশ্যে নিজ এলাকায় আপনার হলো বড় একটা বাজেট নিচ্ছে, এবং এটা নির্বাচনের আগে সে মহান হওয়ার চেষ্টা করতেছে সরকারি টাকা দিয়ে, সরকারি টাকা খরচ করে। এগুলোকে আপনি পজিটিভলি নিতে পারেন, কিন্তু আমি নিতে পারছি না। জনাব তারেক রহমান, আপনার আমি ব্যাপারটা বলি। ধরেন আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, যিনি এখন প্রধানমন্ত্রী আছেন, 5 বছর আপনি প্রধানমন্ত্রী আছেন, 5 বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের অনেকগুলি জায়গায় আপনি অনেকগুলি উন্নয়নের কাজ করছেন, কাজ করাইছেন। তার মানে কি জনগণ আপনাকে ভোট দিবে? এটা আপনার মানে এটা আপনার পাওনা হয়ে গেছে ভোট? না না, তো আপনি চেয়ার ছেড়ে ইলেকশন করবেন, চেয়ার ছেড়ে জনগণের কাতারে নেমে ইলেকশন করবেন, সেটা আপনি যে কোনো সময় করতে পারেন। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা বা তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টা যখন চেয়ার ছেড়ে নির্বাচন করতে চাইবে, এবং তার আগে সরকারের পক্ষ থেকে তার এলাকায় স্পেশাল বাজেট দেওয়া হবে, এগুলো এথিক্স এর মধ্যে যায় না। আমি মনে করি যায় না। না না, কিন্তু আমরা কিন্তু গত 15 বছর 17 বছর 21 বছরের সবকিছু আমরা ভুলে যেতেছি। আমরা কিন্তু শেখ হাসিনাকে বলছিলাম যে আপনি প্রধান নির্বাহীর চেয়ার ছাড়েন, ছাইরা আপনি ইলেকশন করেন। একটাই দাবি ছিল আমাদের গত 15 বছরে, যে আপনি ছাইরা ইলেকশন করেন, কারণ আপনি থাইকা ইলেকশন করলে আপনি কি করেন এটা আমরা দেখতে পাচ্ছি। না 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 না, আমি বলছি দেখেন, এটা হলো মানে প্রচলিত রাজনৈতিক সরকার না। এখানে যে মানুষগুলো আসছে এটা একটা সামাজিক চুক্তি ছিল ওই সময়েই, যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এরকম একটা বলা বলি ছিল, এবং এই ধরনের একটা প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল। কিন্তু এটা তাদের মধ্যে বিরোধিতার কারণে এই প্রজ্ঞাপনটা আর হয়নি, যে এই অন্তর্বর্তীকালীন আমার মনে হয় যে জনাব তারেক, আমরা যে বিষয়টা নিয়ে তর্ক করতেছি, আমার মনে হয় আপনি ঠান্ডা মাথায় ভাইবা দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আসলে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যেই মুহূর্তে পদত্যাগ করবেন, তিনি আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকবেন না। আসলে তাকে বিচারের আওতায় আনা উচিত, তার অর্থনৈতিক ব্যবস্থাপনা দুদক দিয়ে সেইটা আপনি আলাদা আলাপ করেন, আপনি 100 বার বিচার করেন। নির্বাচন তো দূরের কথা, সেই আগ্রহ পোষণ করার সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা উচিত ছিল। এবং সে কেন এই আগ্রহ পোষণ করছে এবং এই আগ্রহের কারণে সে কত টাকা দুর্নীতি করেছে এই প্রস্তুতি নেওয়ার জন্য আপনিও একটা প্রাইভেট পারসন হিসেবে আপনি তার বিরুদ্ধে যদি আপনার কোনো ক্ষোভ থাকে, লুকাস স্ট্যান্ডাই থাকে, আপনি রাজ্জাক সাহেবকে সঙ্গে নিয়ে, এটা কোনো সুযোগ নাই, আপনার কোনো লুকাস স্ট্যান্ড নাই, এই উনি চুরি করবে কেউ এটার মধ্যে ইয়া হবে না। আমি স্রেফ বলছি এখন হয়তোবা তারা বিএনপির সঙ্গে যাবে, আমাদের সাথে বিএনপির বন্ধুত্ব আছে, থাকলেও আমরা এটা বিরোধিতা করব। এটা আমরা মনে করি এটা ন্যায় নয়, ঠিক আছে? না না, আপনার ন্যায়ের হিসাব দিয়েই তো পৃথিবীতে একমাত্র ন্যায়ের ডিকশনারি লেখা হবে না। ন্যায় তো নানা ধরনের হইতে পারে। কোন উপদেষ্টা কখনোই উপদেষ্টার নির্বাচন করবে না জনাব তারেক, উপদেষ্টার নির্বাচন করবেন না। উনি যখন পদ ছেড়ে দিবেন তখন তিনি আর উপদেষ্টা থাকবেন না। পদ ছাড়লেও করতে পারবেন না, পদ ছাড়লেও কখনো করেননি। কেন করেন নাই? মানে তো আপনি এই অনুরূপ সরকার বাংলাদেশে হাইকোর্টের বিচারকরা চেয়ার থেকে নেমে ইলেকশন করছে জনাব তারেক রহমান। না না না, তারপরে এই যে অ্যাটর্নি জেনারেল একটা লোভনীয় পদে আছেন, উনিও নির্বাচনে আমার কাছে মনে হয় বাংলাদেশের সব অ্যাটর্নি জেনারেল নির্বাচন করে আসা উচিত। আমার কাছে এটা মনে হয়, এটা এর আগেও আসছে, এরপরও আসছে। আমি মনে করছি এই ধরনের সুবিধাজনক পদে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে এটা উচিত না, এটা উচিত না। কোন দলের সমর্থনে থাকলে সেটা ন্যায্য হয়ে যাবে। বিএনপি আপনার জন্য আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা যদি একটু অ্যাড্রেস করেন। আপনারা যারা নতুন রাজনীতি করতে চান, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের জন্য গত 7-8 বছর ধরে আপনার সাথে আমার কথা হচ্ছিল। আপনি 2016 সালে আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রি নিয়েছেন। তারপর থেকে এই 7-8 বছর ধরে আপনি আন্দোলন সংগ্রামে আছেন, রাজনীতি করছেন। রাজনৈতিক সংগঠন পরিচালনা খরচ, কর্মসূচির অর্থসংস্থান নিয়ে আমি সবাইকেই প্রশ্ন করে থাকি। আপনার ক্ষেত্রে আপনি যদি একটু বলতেন যে আপনার দলটা আসলে আপনি কিভাবে এই ব্যয় নির্বাহ করেন, বা এইটার আদৌ কোনো ব্যয় আছে কিনা, আপনি নির্বাচন করলেও বা এই ব্যয়টা কোত্থেকে আসবে? জনাব তারেক রহমান। জি, অনেক ধন্যবাদ। আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় একবারে ইনিশিয়ালি শুরু থেকেই এটা পুরাটাই মানুষের দান নির্ভর একটা
আমাদের প্রবাসী ভাইরা দান করতেন, তারপরে শিক্ষকরা, ব্যবসায়ীরা বিভিন্ন বিচ্ছিন্ন হবে। এবং একবার ইনিশিয়ালি কোটা সংস্কার আন্দোলনের সময়ের পরবর্তী যে সংকটগুলো আসছে, এটা পুরোপুরি বিকাশ, নগদ অথবা এই ধরনের ক্লাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা এটা কাজগুলো করেছি। এবং আমাদের গণ অধিকার পরিষদ যখন দুই ভাগে ভাগ হয়ে গেল, তখন আমরা এটাকে তখনও পাবলিক ডোনেশনের উপরেই আমরা নির্ভর ছিলাম। এবং আমি যেটা করতাম যে আমি সবসময় এটা তালাশে থাকতাম যে আমার নিজের একটা কর্মসংস্থান থাকবে, সে কারণে একবারে শুরু থেকেই ফল ব্যবসা করতাম। আমি প্রত্যেকটা সিজন আসতো, আমি প্রচুর পরিমাণে ফল বিক্রি করতাম বা মধু বিক্রি করি, সেখান থেকেও একটা ফান্ডিং হয়। তো আমি আমার নিজের ফান্ডিং, আমি রাজনীতিতে আমার নিজে ব্যক্তিগতভাবে যা ইনকাম করি তার মেজরিটি আমি রাজনীতিতে আমার সম্পৃক্ত করে ফেলি। পাশাপাশি আমাদের সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাদেরকে সাপোর্ট করেন। আচ্ছা, জনাব তারেক রহমান, হ্যাঁ, আমরা এটা এটা আপনার হলো লুকানোর কিছু নাই, আমরা মানুষের অর্থ সহযোগিতা নেই। এটা তো রাজনীতি, তো সহযোগিতা নিতে হবে, নিজে নিজে সবকিছু করা যায় নাকি। ওকে, জনাব তারেক রহমান, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আমি এবার একটা অন্য বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখন একটা কথা খুবই প্রচলিত আছে যে পরবর্তী বাংলাদেশের পরিচালনা, এটা রাষ্ট্রের পরিচালনা হোক, এটা সামাজিক নর্মসগুলি ঠিক করে দেওয়া হোক, সেইটার ক্ষেত্রে আসলে কোনো পরিবর্তন আসবে কিনা। এই ক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই যে জামায়াতের শীর্ষ নেতারা আমাদের মেয়েদের, নারীদের যারা কাজ করতেছেন তাদের কাজের সময় কমানো, তারা ঘরে বেশি থাকলেই রাষ্ট্র বেশি তার পাশে দাঁড়াবে বলে বলছেন। আপনি এটাকে কীভাবে বিশ্লেষণ করেন যে আমাদের মেয়েদের কি আসলে বেশি মানে কম কাজ করা উচিত, বা একেবারে কাজ না করা উচিত, না পারলে রাষ্ট্র তাকে টেক কেয়ার করা উচিত? এই ক্ষেত্রে আপনার অবস্থান কি, মানে আপনি কি মনে করেন যে এটা কি হওয়া উচিত? ধন্যবাদ খালেদ ভাই, এর বোধহয় শেষ পার্ট। জি, আমি এই বিষয়টা আজকে এক জায়গায় আলাপ করেছি, সেটা হলো এই যে আপনি নারীর 5 ঘন্টা ডিউটি কমায় দিবেন। প্রশ্ন হলো ডিউটি কমাই দিয়ে কি আপনি পুরা বেতন দিবেন কিনা, দিলে কোন বিধানে দিবেন, আবার তারা কি তাদেরকে কমাবেন কেন, তার ডিউটি কমাইতে হবে কেন, এটা কি আপনার কোনো লোভনীয় কিছু? আমার কথা সিম্পল, আপনি এখন পরিষ্কার আপনার স্ট্যান্ড নিতে হবে। জামাত সম্পর্কে এমনি মানুষের ধারণা আছে এই যে তারা ক্ষমতায় আসলে পরে নারীদের ড্রেস কোড পর্যন্ত পাল্টে যাবে, তাদের চলাফেরার উপরে রেস্ট্রিকশন আসবে, এই সমস্ত ধারণাগুলো কমপ্লিটলি আছে এবং সেটা তারা এখন পর্যন্ত রিমুভ করতে পারে নাই এবং তাদের সেটা পারতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, খুব সহজ বাংলায় যদি বলি, এ তো হাডুডু খেলা না, এ শহীদুদ্দিন ঠ্যাং ভাঙ্গার ষড়যন্ত্র। এই 5 ঘন্টা ডিউটি কমাই দিয়ে কি তাদেরকে ঘরে ঢুকানোর পদ্ধতি কিনা, এটাও আমাদেরকে বিবেচনায় নিতে হবে। এবং এটা যদি হয়, আমি ডেফিনেটলি এটা সিরিয়াসলি অপোজ করি। কারণ পৃথিবীতে আপনি এই জায়গায়, পৃথিবী এই সিস্টেমে চলবে না। আপনার এখন আরো একটা কথা বলি, আপনি জামাত নমিনেশন দিচ্ছে কতজন আমি জানি না, অ্যাকুরেট সংখ্যাটা জানি না, বিবেচনায় নিতে হবে আমাদের যে ইলেকশন কমিশনের বিধান না কোন বিধান আছে যে 33% নারী থাকতে হয়। তো 33% নারী আপনার মূল দলে আছে কিনা সেটা তো আমার গণনা করে বের করা সম্ভব না। এটা জাজ করার ক্ষেত্রগুলো হলো কমিটি, মনোনয়ন। সেক্ষেত্রে মনোনয়ন যে দিছেন তাতে কত পার্সেন্ট দিছেন, 33% দিছেন কিনা, 1 নম্বর। 2 নম্বর, যদি না দিয়ে থাকেন তাহলে আমি অবশ্যই সেটা অপোজ করি যদি বিধানটা থেকে থাকে। 2 নম্বর আসি, আমরা বিএনপি কেও দেখেছি যে আমরা যদি জামাতের সাথে কম্পেয়ার করি, অবশ্যই আমরা বিএনপি কে জামাত ভাববো না, কিন্তু বিএনপি যে 237টা আসন দিছে তার যদি 33% আমি নারী ধরি তাহলে 70-75টা নারী নমিনেশন দেওয়ার কথা, কিন্তু সেটাও হয়নি। সুতরাং নারীর ব্যাপারে কিন্তু সবাই মুখে যাই বলুক না কেন, ভিতরে বোধহয় নারীদেরকে একটা অবহেলার দৃষ্টিতে দেখা হয়। তা না হলে আপনার 237টা আসনের মধ্যে এই মাত্র 10টা না 11টা কেন? আর জামাতেরটাও পরিষ্কার করতে হবে তাদের নারী আসন কতজন দিছেন, এবং আমার কাছে মনে হয় না 33% দিছেন বিদায়। আর এই যে 5 ঘন্টা তাদের ডিউটি কমাই দিবেন, আমি কোনোভাবেই এটার সাথে একমত নই। কারণ আমি কেন নারী পিছিয়ে রাখবো, রাখার তো কোনো কারণ নাই। এবং এটা উনি যদি সস্তা কিছু করে থাকেন সেটাও ভুল করছেন, এন্ড ইফ ইট ইজ এ ফ্যাক্ট সেটাও ভুল করছেন। এবং আপনি যদি 5 ঘন্টা ডিউটি কমাই দিয়ে তারা টাকা পুরো দিবেন যদি থাকে, সেটাও আপনার কিন্তু একটা বৈষম্যর ব্যাপার। যেভাবেই যান কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। আমি কি বুঝাতে পারলাম? অ্যাবসলিউটলি। আমি একদম এই প্রসঙ্গে জনাব তারেক একটু কথা বলবেন। জি, আমরা একদম শেষ করে দিই, বলেন জনাব তারেক। না, আমি আসলে 13 তারিখের একটা বিষয়ে মতামত রাখতে চেয়েছিলাম, সুযোগ পাইনি। জি বলেন, সুযোগ দেন। বলেন।
বলেন। জি, প্রথমত আওয়ামী লীগের বিচারটা জামাত করুক, এটা আমি কখনো চাই না। আমি খুব করে পর্যবেক্ষণ করেছি যে এখানে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এখানে জামাতের আধিক্য বা ব্যাপক রয়েছে। যদি এরকম হয় তাহলে বিষয়টা এরকম আসে যে 1971 সালের প্রতিশোধ নিচ্ছে নাকি জামাত। তো আমি এটা চাই না। আর 13 তারিখের যে বিষয়টি আসছে যে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বিভিন্ন বিষয়, বিভিন্ন জায়গায় আগুন লাগছে, তো ধরে নেন আওয়ামী লীগ এই জায়গায় আগুন লাগাচ্ছে, ধরুন আপনি আওয়ামী লীগ আগুন লাগাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ তো অদৃশ্য, তাকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে বা কার্যক্রম স্থগিত করে অদৃশ্য করে রেখেছেন। আপনি কি গায়েবের কোনো বিচার করতে পারবেন? আর আওয়ামী লীগ আপনার হলো যদি এইভাবে গায়েব হয়ে থাকে তাহলে সেটাকে মোকাবেলা করবেন। ধরেন বিমানবন্দরে যে আগুন লাগছে, সে আগুন যে লাগলো, ধরুন আওয়ামী লীগ আগুন দিছে, বিনিময়ে কি 20টি আওয়ামী লীগ নেতার বাড়িতে আপনি আগুন দিয়েছেন? তো এই যে একটা রাজনৈতিক বোঝাপড়া, আমি মনে করি রাজনীতি একটা হলো সামাজিক চুক্তি, যে সামাজিক চুক্তির মধ্য দিয়ে যে পরাজিত হয় তার প্রতিও একটা আপনার হলো ব্যবস্থাপনা থাকে যে তার প্রতি কি আচরণ করা হবে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো এত আমি আলোচনা বুঝতে পেরেছি করেছে কিন্তু জনাব তারেক রহমান, আপনার ইয়েটা আমি বুঝতে পেরেছি। আমি একটু জনাব রাজ্জাকী সাহেবের কাছে জানতে চাই। জনাব রাজ্জাকী সাহেব, জনাব তারেক রহমান যে অভিযোগটি করতেছেন সেই অভিযোগটির প্রেক্ষিতে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? যদি এক দুই লাইনে মন্তব্য করতেন যে উনি চান না যে আওয়ামী লীগের বিচার জামায়াত করুক, এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? ট্রাইব্যুনালে অনেক জামাতের লোকজন রয়েছে। আপনি বলেন তো খালেদ ভাই, আওয়ামী লীগের বিচার কি জামাত করছে? আমি 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 এই মন্তব্য করি নাই, এটা জনাব তারেক রহমান নো করছেন। নো 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 আপনি নো আপনি নো আপনি না না, এটা আমি বলুন। আমি আপনার কাছে জানতে না, চাই আমি তো আওয়ামী তাজুল লীগের ইসলাম বিচার সাহেবকে জামাত। চিনি, আমি তাজুল ইসলাম সাহেবকে চিনি, যিনি মানে এইটার প্রধান। তিনি তো এবি পার্টি করতেন। এবি পার্টি প্র্যাকটিক্যালি উনারা যেটা দাবি করেন সেটা হচ্ছে জামায়াতের এন্টিথিসিস অনেক জায়গা থেকেই। আমি জানি না বাকি না, জানে। তাজুল ইসলাম তো ওই আপনার হলো যুদ্ধাপরাধী মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন, তিনি আবার রাষ্ট্রীয় পক্ষের না, আইনজীবী হয়ে গেলেন। এটা একটা আমি আমি একটু বদলে গেল না। আপনার কেসটা বুঝতে পারছি। আমি একটু জনাব অ্যাডভোকেট রাজ্জাকির মন্তব্য আমি একটু শুনতে চাইতেছিলাম যে এটা আপনি না উনার না, আমি তো মন্তব্যের আপনার প্রেক্ষিতে কাছে বলেন। জানতে চাইছি আপনি কি আদালত বিচার করছে? আপনি আদালত বিচার করছে, জামাত বিচার করছে, এই কথাটা কেন আসলো? না, সেইটা মানে হয়তো বিচারকরা তারেক সাহেব জামাত যেটা বুঝাতে পারতেছেন যে না হ্যাঁ না, বিচারকরা জামাতপন্থী। আমি তো জি আমি তো জি অ্যাবসলিউট টার্মে বলতেই পারবো না। জি তারেক সাহেব তো অ্যাবসলিউট টার্মে বললেন জি যে জামাত বিচার করতেছে। আমি সেটাই প্রশ্ন করতেছি, তিনজন বিচারক ফাইনালি কিন্তু কলমের খোঁচাটা দিবেন বিচারক, তারা কি জামাত? তারেক সাহেব, আপনি এক কি নম্বর। তারেক সাহেব এটাকে আপনি প্রশ্ন উত্তর দিবেন, তারা কি জামাত? যারা বিচারক আছেন, তিনজন বিচারক না, ট্রাইব্যুনালে। আমি আমি যে অবজারভেশন থেকে বলছি সেটা আইজিপি মামুনের আইনজীবী বলেন, তারা তো জামাতপন্থী। অন্তত বিভিন্ন বিষয়ে এখানে জামাতের আধিক্য এবং জামাতের ব্যাপক প্রভাব আছে। এবং আমার কাছে এই ফ্যাক্ট মনে হচ্ছে যে জামাত আওয়ামী লীগের বিচার করছে। তো এইটা জামাতের আওয়ামী লীগের বিচার করা উচিত না বা অধিকার নাই, কারণ সেটা যদি হয় তাহলে এটা 71 আমার প্রতিশোধ আমার মনে হয় এরকম যে একটা আমার মনে হয় যে আপনার বাস্তবতা মন্তব্যটা আসবে। আমি বুঝতে পারছি। জনাব রাজ্জাক, আপনি জি, যদি জি, আপনার জি। মন্তব্যটা করতেন যে আপনার কাছে আপনি না না, আপনি আমার কাছে মনে হয় তাইলে তো ওই যে দলবিহীন যে জনগণ আছে আমাদের দেশে, মানে সব মানুষ তো দলের সাথে সম্পৃক্ত না, সেই দলবিহীন জনগণের ভিতর থেকেই আনতে হবে বিচারক, না না আনতে না না, হবে আমি আমি আইনজীবী, আমি একটু জনাব তারেক আনতে সাহেবের প্রশ্নটা একটু হবে। রিফ্রেশ করি। জনাব রাজ্জাক, সেটা আমি কি তারেক উচিত সাহেবের না? তারেক সাহেবের প্রশ্নটা আমি একটু রিফ্রেশ করি। দল নিরপেক্ষ ব্যাপারটা হওয়া হচ্ছে উচিত কি, না? হ্যাঁ, আওয়ামী লীগের নেতৃবৃন্দের, শেখ হাসিনা সহ অন্যদের বিচার করার ক্ষেত্রে কি বেছে বেছে যারা শেখ হাসিনার কাছে ভিকটিম হয়েছেন, বিশেষ করে এই ক্ষেত্রে জামাতে ইসলামীর লোকজনই আনা হয়েছে কিনা, যেটা তারেক সাহেব মনে করতেছেন যে এটা ন্যায় বিচারের পরিপন্থী হইতে পারে? আমি কিন্তু আপনাকে বলছি, আপনি বলেন কোর্ট বিচার বিভাগের উপরে না, প্রশ্নের আপনাদের ইয়াতে আস্থা আপনি আছে প্রশ্ন কিনা? করলে তো আমি প্রশ্নের না এগেইনস্টে না, প্রশ্ন করবো করলে না তো আমি কেন? আমি কারণ আপনার তো কাছে জানতে চাইছি। hypothesis বলতে পারবো না আমি আপনার যে কাছে জানতে চাইছি, আপনি বিচারকগুলো বলেন যে হয় জামাতের নাই। কিনা। আমি আপনার কাছে বিচারকগুলো জানতে চাইছি। জামাতের শোনেন, কিনা। বিচারকগুলো শুনেন, জামাতের কিনা, এই তো আমরা ঠিক আছে। আমরা বলি, শুনেন আচ্ছা, শুনেন একটা এটাই কথা বলি বলছি। খালেদ ভাই, শুনেন, আমি বলি, আমরা আমাদের জায়গাটা কোথায় নিছি জানেন? আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, 71 সালে, মানে আমি আমার রূপকর্তে বলছি, রাইট, যারা মুক্তিযোদ্ধা ছিলাম তাদের জন্ম কিন্তু সব পাকিস্তানে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা দীর্ঘদিন দেশ শাসন করার পর কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। কেন যেতে হয়েছে সেই আলাপের কোনো দরকার নেই। আর আজকে যারা স্বাধীনতার পরে জন্ম নিছে তাদেরকে আমরা রাজাকার বলছি। মানে আমার কাছে সূত্রটা কি?
মানে আপনি যে বলতেছেন, আপনি অ্যাকশন দেখেন না। রাজ্জাকি আপনি ভাই, না না, আমি বলি তারেক আপনি ভাই আমার শুনেন, বড় ভাই, শুনেন। শুনেন, আপনি না আমার না বড় ভাই, না জাস্ট না, 30 তারেক ভাই সেকেন্ড শুনেন, সুযোগ দেন যদি। আচ্ছা আমি 30 বলেন, সেকেন্ড সুযোগ দেন, আমি বলিনি, 30 আমি সেকেন্ড, বলিনি। 30 সেকেন্ড, আচ্ছা বলেন, 30 বলেন। সেকেন্ড। জি জি হ্যাঁ, বলেন, ঠিক দেখেন, আছে। দেখেন, আমাদের বয়সের যুবকদেরকে রাজাকার বলা হয় না, বলা হয় যে বলে যে গোলাম আজমের বাংলা স্লোগান দেয় তাকে ওই ওই একই ধরনের ট্যাগিং করা হয়। যে কিন্তু গোলাম আজম তো নিজে কখনো এই বাংলাদেশ চাননি, সে বলেওনি কখনো আমার সোনার বাংলা বা এই বাংলা আমার, না তাই না? সেই না না, জন্যই কিন্তু ওটা না না ওটা আমি এই আমি স্লোগানটা আমি একটু যখন আমি একটু জাতীয় আমি একটু সঙ্গীত গাইতে অ্যাডভোকেট বাধা দিচ্ছে, রাজ্জাকির আমরা একটু অ্যাডভোকেট রাজ্জাকির যে জাতীয় সঙ্গীত গাইতে বাধা আর্গুমেন্টটা দিচ্ছে আমি তাকে শুনতে আপনি কি চাইতেছি। বলবেন বলেন? আর্গুমেন্টে কি মানে জাতীয় যারা যারা জাতীয় স্বাধীনতার সঙ্গীত পরে গাইতে জন্মাইছে যে তাদেরকে মানে সেইটা নিয়ে আপনি মানে মানে তাদের আমি জন্মানোটা যেহেতু না, না, পরে না, সেটা বলতে না, চাইতেছে। না না, আমি বলি হ্যাঁ, আপনি যদি argument কি? মুক্তিযোদ্ধা রাজাকারের সঙ্গে আজকে আনতে চান, হ্যাঁ, আমি এটা আমার কিন্তু এটা হাইপোথিসিস বা একাডেমিক বলতে পারেন। জি জি বলেন। 71 সালে যারা রাজাকার ছিল, হ্যাঁ, তারা কি, তারা ছিল তখন যারা স্বাধীনতা চেয়েছে তাদের বিরুদ্ধে, হুম, এবং যারা পশ্চিমারা আমাদেরকে গুলি করে মারছে তাদের পক্ষ অবলম্বন করছিল রাজাকাররা। হুম, এবং তখন তো সেটা পাকিস্তান ছিল, দুইটা দেশ ছিল না। হুম, দুইটা দেশ তো হলো 71 সালের 16ই ডিসেম্বর। হুম। একটা দেশের মধ্যেই কিন্তু জি পাকিস্তানি আপনি যদি সরকার, আপনি মানে আর্গুমেন্টটা পশ্চিম- দিতেন যে আমি আর্গুমেন্টটা কি? শেষ করি, জি আমি জি দিচ্ছি তো। বলেন। তাই পাকিস্তান সরকার তখন যাদেরকে মারছে তারা কিন্তু পাকিস্তানের নাগরিকই হত্যা করছে, মানে স্বাধীন পাকিস্তানের নাগরিকই হত্যা করেছে। ওকে। এবং সেই হত্যাকে যারা সমর্থন করেছে তারা হইল রাজাকার। আজকে যদি বাংলাদেশের 2024-এর ঘটনা আপনি আনেন, তাহলে এই সরকার বসে কিন্তু এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিককে হত্যা করেছে। সেই স্বাধীন নাগরিককে হত্যা করার পরেও তখনকার মিডিয়ায় যারা যারা ওই সরকারকে সমর্থন করেছিল তাদেরকে অবশ্যই এই যুগের এই সময়ের রাজাকার বলতে হবে। আর Fine. তখন যারা ওই ওই ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করছে, সে যদি রাজাকারের নাতিও হয়ে থাকে, সে এই সময়ের মুক্তিযোদ্ধা। ওকে, মানে আপনি এইভাবে সংজ্ঞায়নটা করতে চান, তাই তো? ডেফিনেটলি, কারণ দুইটা সময় কিন্তু স্বাধীন দেশের লোকেরা সরকার হত্যা আপনি কি করেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে জামায়াতে ইসলামী ফ্যাক্টরটা আছে সেটাকে এইভাবেই ডিল করতে চান? নো, ওটাকে আমি এভাবে নিচ্ছি। আমি বলছি দুইটা স্বাধীন দেশেই সরকার স্বাধীন লোককে হত্যা করেছে। ওকে, দুইটা স্বাধীন দেশে সরকার স্বাধীন দেশের লোককে হত্যা করেছে। বাংলাদেশের সরকারও দেশের স্বাধীন 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 সাধারণ মানুষ এই দেশের লোককে হত্যা করেছে। ওকে, এবং তখন যে যারা এই হত্যার পক্ষপাতিত্ব করেছে সেটাকে আপনি কিভাবে নেবেন? আচ্ছা আচ্ছা, না না, সেইটা আপনার সংজ্ঞা আমরা বুঝতে পেরেছি। জনাব তারেক, আপনি আমরা একদম শেষ পর্যায়ে আছি। আমরা আমি এই বিষয়ে একটু বলছি। জি, একটু বলেন। এই বিষয়ে একটু বলছি। জি জি, হ্যাঁ, দেখুন আপনার হলো জামাত যেটা করেছে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, এবং তারা বাংলাদেশের, আচ্ছা ঠিক আছে, রং হতে পারে, আপনি বলেন, কিন্তু আমি জিনিসটা বলি, আমি জিনিসটা যেটা বলি, আমরা এই প্রসঙ্গটাতে কেন আসলাম? আজকে তো জামাত ইসলামীর কেউ আমাদের সঙ্গে নাই। না, ওই যে বিচার থেকে আসছি, বিচার থেকে আসছে। আচ্ছা ঠিক আছে, আসলেন কেন? জামাতের করা উচিত না। ঠিক আছে, আপনি তাহলে আপনার বক্তব্যটা শেষ করেন, আমরাও একটা। হ্যাঁ, আওয়ামী লীগের বিচার না, আমি বলছি দুটার একটা পার্থক্য আছে। আওয়ামী লীগ নিজে ক্ষমতায় থাকার জন্য কিছু মানুষকে হত্যা করেছে, কিন্তু জামাত তো এই দেশের ক্ষমতা, এই দেশের মানুষের ক্ষমতা, জনগণের ক্ষমতা পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য লড়াই করছে। দুটোর তো পার্থক্য আছে। ওকে, আপনি কি আর নতুন কোনো বক্তব্য আছে? এখানে তো শেখ হাসিনার কাছে ক্ষমতা রাখার জন্য না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অ্যাডভোকেট রাজ্জাকি, আমার প্রশ্নটা হচ্ছে, জামাত যে এখন ক্ষমতায়, ভাই জামাত টানতেছেন কেন আমাদের এই আলোচনাতে? এটা আচ্ছা ঠিক আছে, উনি জামাতটাকে টানতেছিলেন, জামাতে ইসলামীর লয়াররা বা বিচারকরা আওয়ামী লীগের বিচার করতেছেন কিনা সেই ক্ষেত্রে বিচারকরা জামাতের কিনা? হ্যাঁ, বিচারকরা জামাতের কিনা? বিচারকরা জামাতের কিনা? আচ্ছা, বিচারকরা জামাতের কিনা এটা বলতে আমি ভয় পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা এই আলোচনার মধ্যে আমরা নাই। তবে আমি জনাব তারেক রহমান আপনার কাছ থেকে আশা করব যে আপনি যখন যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে আপনার আসলে সম্যক একটা জায়গা থাকবে। আমি শেষ করতে চাই, জনাব তারেক রহমান, আপনি আসলে
বাংলাদেশের রাজনীতি, সামাজিক নর্মস এবং অর্থনৈতিক কোডগুলি আসলে কি দেখতে চান, এইটা যদি আমাদেরকে কথা বলেন। সেই ক্ষেত্রে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের আসলে পার্লামেন্টের ডিবেটটা কেমন হবে, কে আসলে ক্ষমতা করবে, নারী পুরুষ শিক্ষা সেগুলির ক্ষেত্রে কি হবে। অ্যাডভোকেট রাজা কিন্তু স্পষ্ট বললেন যে জামাতে ইসলামী যেরকম বলতেছে যে 5 ঘন্টা করবে, কাজের ক্ষেত্র কমাই দিবে, নারীদের ক্ষেত্রে সেটা তিনি একেবারেই সমর্থন করেন না এবং একেবারেই তিনি এদিকে যাইতে চান না। আপনার অবস্থানটা আমরা একটু শুনতে চাই, তারপর আমরা অ্যাডভোকেট রাজাকের কাছে শুনবো। আমি মনে করি জামাতের যে স্টেটমেন্ট নারীদের বিষয়ে, জি। যে নারীদেরকে হলো কর্মঘণ্টা কম দেবে, বেসিক্যালি তারা কর্মের পরিবেশ থেকে নারীকে দূরে রাখতে চায়, এটা হলো আমার কাছে যেটা মনে হয়। এবং তারা কিন্তু সেটা পরে আবার সাইন দিল ওইটা ভাবে যে নারীরা ঘরে কাজ করলে তাদেরকে সম্মানিত করা হবে। তো আমাদের এখানে নারীদের মূল সংকটের জায়গায় কিন্তু নারীদের ক্ষমতায়নের জায়গা থেকে, যে তাদের অর্থনৈতিক সমস্যা, তারা ইনসিকিউর ফিল করে, যেটা একটা পশ্চিমা দেশে অথবা কল্যাণ রাষ্ট্রে একটা নারী তার অর্থনৈতিক নিরাপত্তা পায়, আমাদের এখানে অর্থনৈতিক নিরাপত্তা না পাওয়ার কারণে কিন্তু তারা দীর্ঘদিন ঘরে নির্যাতিত হওয়ার পরেও সেখানেই পড়ে থাকে এবং আঁকড়ে ধরার চেষ্টা করে। তার এখানে ছাড়া যাওয়ার কোনো উপায় নাই, সে তার বাবার বাড়িতে যেতে পারে না, কোথাও যেতে পারে না, তার কোনো পুরো দুনিয়া তার জন্য ব্ল্যাঙ্ক আউট হয়ে যায় যখন সে ডিভোর্সের সম্মুখীন পড়ে। সে জায়গা থেকে নারীদের অর্থনীতিটা যদি প্রসারিত না হয়, তাহলে একটা মানুষ হিসেবে যদি নারীকে নারী হিসেবে না দেখে একটা মানুষ হিসেবে দেখি, তাহলে তারও তো সেই জায়গায় বাঁচার জন্য একটা সুযোগ থাকা দরকার। কিন্তু একটা নারী যখন বিধবা হয়ে যায়, দেখবেন যে সে সমাজে সবচেয়ে অসহায় একটা জায়গায় পড়ে যায়। সে তাকে নিয়ে বিভিন্ন জন টানা হেঁচড়া করে, বিভিন্ন জন দয়া দাক্ষিণ্যে বাঁচতে হয়। নারীর জন্য এই অবস্থা আমি এটা কামনা করি না। এবং সংসদে এবং যে সংস্কার কমিশনে যে আলোচনা হয়েছে, সেখানে নারীর মিনিমাম প্রতিনিধিত্ব ছিল না। আমাদের সংগঠন থেকে একজন ছিল, আর হলো ওই যে আমাদের আসম আব্দুর রব ভাইয়ের ওয়াইফ, উনি আসতো। এছাড়া এই কমিশনে নারীর কোনো প্রতিনিধিত্ব ছিল না। এবং আমার কাছে আশ্চর্য লাগছে, নারীর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে নারী কোনো মতামত দিচ্ছে না এবং সেখানে পুরুষরা সব মতামত চাপাই দিচ্ছে। এটাই সব আমার মনে হয় যে জনাব তারেক রহমান, আপনার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট রাজা, কি আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই যে আপনি আসলে বাংলাদেশটাকে আসলে কেমন দেখতে চান এবং সেই বাংলাদেশটা ক্ষেত্রে কি কি জিনিস অবশ্য পালনীয় বলে আপনি মনে করেন। আপনি যদি আমাকে অ্যাট এ গ্ল্যান্স বলেন, আমি প্রথম কথা হলো আমি বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে দেখতে চাই। যদি বলেন যে এখন রাষ্ট্র কি, আবার বাংলাদেশের মানুষ, আমার ডেভেলপমেন্ট তো দরকার আছে, তার আগে দরকার 3টা বিষয় খুবই মারাত্মক, আমার চেয়ে আপনারা ভালো বোঝেন। মানুষের ব্যক্তির, মানুষের জান, মানুষের মাল, মানুষের বাক স্বাধীনতা, মানুষের স্বাধীনভাবে চলাফেরার ক্ষমতাটা, যেটা আমরা দীর্ঘ 53 বছরে আজ পর্যন্ত এস্টাবলিশ করতে পারিনি। সুতরাং দেশকে আগে রাষ্ট্র বানাতে হবে। আর রাষ্ট্র বানানোর একটা সবচেয়ে সস্তা যে কথাটা বললাম, সহজ যে কথাটা, সেটা হলো এই মানুষের জানমালের নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা এবং তার কি বলে স্বাধীনভাবে চলাফেরার কথা এবং তার বাক স্বাধীনতা এনশিওর করতে হবে। এবং এনশিওর করলে রাষ্ট্র, একটা দেশ একটা রাষ্ট্র হবে। আগে দেশটাকে রাষ্ট্র বানানো হোক, তারপরে চিন্তা ভাবনা। আর রাষ্ট্রের কতগুলো বেসিক জিনিস থাকবে যেগুলো কখনোই পরিবর্তন হবে না। রাষ্ট্রের ফরেন পলিসি, রাষ্ট্রের প্রতিরক্ষা নীতি, রাষ্ট্রের অর্থনীতি চেঞ্জ হইতে পারে বিভিন্ন জনের বিভিন্ন চিন্তায়, কতগুলো বেসিক জায়গায়। যেমন আমার সার্বভৌমত্ব এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। একটা স্বাধীন দেশে যখন 57 জন সেনা অফিসার মরে যায় আর বাকি সেনারা বসে থাকে চুপচাপ, এটা সার্বভৌমত্ব হ্যাম্পার। স্বাধীন দেশে যখন 10 লাখ রোহিঙ্গা ঢুকে যায়, গোটা দেশ নীরব থাকে, এটা সার্বভৌমত্বের ব্যাপার। সবকিছু দিয়ে আনেন, তাহলে এইভাবে চিন্তা করতে, দেশকে আগে রাষ্ট্র বানান। কিভাবে বানাবেন সেটা এখানে চলে শুধুই ক্ষমতার লড়াই, কোনো শর্ত নাই, শুধু ক্ষমতায় যাব এবং গোজামিল দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি এবং জনাব মোহাম্মদ তারেক রহমান।